আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো ডিয়ার এসএসসি 26 এর স্টুডেন্টসরা? তোমাদের জন্য আমাদের সেলফ রিকভেঞ্জের পক্ষ থেকে এই যে কোর্সটা নিয়ে আসা হয়েছে এসএসসি 26 টেস্ট প্রিপারেশন এবং রিকভারি কোর্স, এই কোর্সে তোমাদেরকে অনেক অনেক বেশি স্বাগতম। তোমরা জানো আমাদের এই কোর্সটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে তোমাদের জন্য। কেন ভাইয়া এটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে? এর কারণ হচ্ছে ভাইয়া, তোমরা জানো তোমরা যারা এসএসসি 26 এর স্টুডেন্টস, তোমরা হচ্ছে যখন ক্লাস 9 এ ছিলে তখন হচ্ছে যে তোমাদের পুরাতন কারিকুলাম ছিল, অর্থাৎ আগের বইটা ছিল। কিন্তু তোমরা যখন ক্লাস 10 এ উঠলা এসএসসি 26 সালে, তখন কিন্তু তোমাদের আবার হচ্ছে যে আমাদের অনেক আগের যে কারিকুলামটা ছিল সেটাতে ফিরে গেছে, অর্থাৎ তোমরা তোমাদের বই তোমাদের চেঞ্জ হয়ে গেছে। তো এখন হচ্ছে যে ভাইয়া, এই কারণে দেখা যায় তোমাদের অনেকের এসএসসি 26 এর তোমাদের অনেক ল্যাকিংস রয়ে গেছে। তোমাদের জন্য 26 এর জন্য শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, এটা তোমরা জানো। কিন্তু দেখা যায় ভাই, শর্ট সিলেবাস আমাদের ফিজিক্সের আছে কয়টা চ্যাপ্টার ভাই? 7টা চ্যাপ্টার। এই 7টা চ্যাপ্টার 9 এ আমাদের ক্লাস 9 এ আমাদের অনেকগুলো পড়া থাকার কথা, কিন্তু আমাদের অনেকেরই এখনো বেসিক থেকে প্রবলেম রয়ে গেছে। অনেকগুলো চ্যাপ্টার আমাদের পুরোপুরি ক্লিয়ার না। কিন্তু সামনে আমাদের টেস্ট পরীক্ষা, সামনে টেস্ট পরীক্ষা কিন্তু আমাদের ফুল সিলেবাস বলতে ভাই আমাদের শর্ট সিলেবাসে যে যে চ্যাপ্টারগুলো আছে ওখানে সবগুলো চ্যাপ্টারই কিন্তু থাকবে। এখান থেকে কিন্তু আমাদের ভাই বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে ভাই আমাদের তারপরেই হচ্ছে যে আমাদের কি টেস্ট পরীক্ষার পরে আমাদের এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষাও আমাদের যে শর্ট সিলেবাসের 7টা চ্যাপ্টার, সেই 7টা চ্যাপ্টারের উপরে পরীক্ষা দিতে হবে। সো এবং আমাদের যেহেতু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের এসএসসি এইচএসসি এই পরীক্ষাগুলো এখন অনেক বেশি স্ট্যান্ডার্ড করে ফেলছে, তো আমাদের কিন্তু ভাই কোনো ল্যাকিংস রাখলে হবে না। তো ভাই আমাদেরকে যেরকম টেস্ট পরীক্ষায় ভালো করতে হবে যাতে আমরা এসএসসি পরীক্ষায় কনফিডেন্টলি বসতে পারি, তেমনি ভাই আমাদেরকে এসএসসি পরীক্ষাও ভালো করতে হবে। তো সেই জন্যই আমরা এইভাবেই আমাদের এই টেস্ট প্রিপারেশন রিকভারি কোর্সটা গুছাইছি, যাতে আমাদের টেস্ট পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতিটা আমরা নিতে পারি। এবং আমাদের যাদের আগে একটু লেকিংস রয়ে গেছে ক্লাস 9 এ, ক্লাস 10 এও আমাদের অলরেডি 6-7 মাস অলরেডি চলে গেছে, যাদের চলে গেছে তারা যাতে আমরা একটা রিকভার করতে পারি আমাদের যে লেকিংস গুলো, এবং আমরা যাতে একটা কামব্যাক দিতে পারি, যাতে আমরা টেস্ট পরীক্ষায় খুবই ভালো রেজাল্ট করতে পারি এবং ইভেন্চুয়ালি আমরা এসএসসি পরীক্ষায় কনফিডেন্টের সাথে বসে এসএসসি পরীক্ষাও সর্বোচ্চ মার্কসটা নিয়ে আসতে পারি। তো তোমাদেরকে অনেক বেশি স্বাগতম আমাদের এই কোর্সে। আজকে আমাদের হচ্ছে ফিজিক্সের ফার্স্ট ক্লাস হতে যাচ্ছে। আমি আছি তোমাদের সাথে আফতেহ আজওয়াদ, তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে। আচ্ছা ভাইয়া, এখন আমাদের এই কোর্সটাতে আমরা হচ্ছে যে একদম কিভাবে পড়াবো, আমরা যদি বলি আমরা হচ্ছে একদম বেসিক থেকেই পড়াবো, কিন্তু ভাই আমরা হচ্ছে যে একদম কম্প্যাক্ট ভাবে পড়াবো। অর্থাৎ আমরা তোমাদেরকে অতিরিক্ত লং ক্লাস দিয়ে, রেকর্ডেড ক্লাস দিয়ে তোমরা বিরক্ত হয়ে যাও, তোমরা নোট করতে পারবে না, তোমরা ক্লাস করতে পারবে না, এরকম হবে না। তোমাদের সময় নষ্ট যাতে না হয় সেটা আমাদের মাথায় থাকবে। আবার একই সাথে যাতে তোমাদের বেসিকটাও ক্লিয়ার হয়, এই বেসিক দিয়ে যাতে তোমরা তোমাদের এইচএসসি তে যখন যাবে তখনও যাতে তোমরা বেসিকটা কাজে লাগাতে পারো, সেটাও আমাদের মাথায় থাকবে। এবং ভাই তোমরা জানো তোমাদের এই কারিকুলামে এসএসসি 26 এ তোমাদের এমসিকিউ আছে, সিকিউ আছে এবং নতুন করে শর্ট কোশ্চেন আছে। তবে আমাদের এই কোর্সটা আমরা এভাবেই সাজাইছি যাতে তোমাদের এমসিকিউ, সিকিউ, শর্ট কোশ্চেন সবগুলোই কভার হয়ে যায়। অর্থাৎ আমাদের এই কোর্সের মাধ্যমে তোমার পুরো একটা কম্প্যাক্ট প্রিপারেশন ইনশাআল্লাহ হয়ে যাবে। তোমাকে যেটা করতে হবে, তোমার যেটা দায়িত্ব, তোমাকে আমাদের সাথে লেগে থাকতে হবে, প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে ভাইয়া। ক্লাসে কোনো ফাঁকি দেওয়া যাবে না, গ্যাপ দেওয়া যাবে না। আর ভাইয়া বিশেষ করে আমি যদি আমার সাবজেক্টের কথা বলি, আমার ক্লাসগুলোর কথা বলি, আমি তোমাদের ফিজিক্স নিব। ফিজিক্সে তোমাদেরকে যেটা করতে হবে ভাই, আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা। ক্লাসে ইনশাআল্লাহ বেসিক থেকে একদম তোমরা প্রো হয়ে যাবা। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে আমরা আজকে বেসিক টু প্রো আমাদের এখানে লেখা আছে, অর্থাৎ তোমরাও আজকেই বেসিক টু প্রো হয়ে যাবা। আমাদের গতি চ্যাপ্টারে 3 থেকে 4টা ক্লাস আসবে। আজকে আমাদের গতি চ্যাপ্টার। তবে তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে একটু মনোযোগ সহকারে ক্লাসটা নোট করতে হবে। আমি ভাই কি বলতেছি, মুখে বলতেছি, কি লিখতেছি এবং ভাই স্লাইডে কি লিখতেছি, এই জিনিসগুলো একটু তোমাদেরকে নোট ডাউন করতে হবে। পরীক্ষার আগে তোমরা যদি নোট খাতাটা একবার খুলো, একবার যদি চোখ বুলাও, এটাই তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। আর ভাই কোথায় কি পড়তে হবে, কোন জায়গা থেকে কোনটা দেখতে হবে, যদি কোনো কিছু বই থেকে দেখতে হয় সেটাও আমি বলে দিব। জাস্ট তোমাদেরকে আমার কথাটা ফলো করতে হবে, আমার গাইডলাইনগুলো ফলো করতে হবে। তোমরা যদি একটু এনশিওর করতে পারো ভাই, আমি তোমাদেরকে এনশিওর করতেছি তোমরা তোমাদের টেস্ট পরীক্ষা এন্ড ইভেন্চুয়ালি তোমাদের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ মার্কটা পাবে ইনশাআল্লাহ। তাহলে ভাই চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে গতির ফার্স্ট ক্লাস। আমাদের গতির আরো কিছু ক্লাস আসবে সামনে। তো ভাই চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা ভাইয়া, তাহলে প্রথমে আমরা যে জিনিসটা দেখবো ভাইয়া, আমাদের গতি জিনিসটা কি ভাইয়া? আমরা হচ্ছে যে অনেকে আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা অলরেডি পড়ে ফেলছি, অনেকে পড়ি নেই। কিন্তু ভাই আমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখি। আমাদের যদি আমরা অলরেডি পড়েও থাকি, আমাদের এখানে নতুন অনেক কিছু শেখার থাকবে। আর যারা পড়ি না, যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করি, আমাদের সাথে ক্লাসটা করলে তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা ভাই, আমি যদি একটু বলি আমাদের গতি জিনিসটা কি। আচ্ছা, গতি অ্যাকচুয়ালি ভাই কিছুই না। গতি হচ্ছে একটা ঘটনা বা ইনসিডেন্ট। ভাই কি বললাম? গতি হচ্ছে একটা ঘটনা। এখন এটা কি রকম ঘটনা ভাইয়া? এটা হচ্ছে ভাইয়া, এই ঘটনাটা কি ভাই? ঘটনাটা হচ্ছে যে স্থিতির বিপরীত ঘটনা। স্থিতি কি জিনিস ভাইয়া? গতি তো বুঝি না, স্থিতি কি বলতেছি ভাইয়া। তাহলে এটা কিসের বিপরীত ঘটনা ভাইয়া?
এটা হচ্ছে আমাদের স্থিতির বিপরীত ঘটনা। আচ্ছা ভাইয়া, তাহলে স্থিতির বিপরীত ঘটনা হচ্ছে গতি। তাহলে গতি কি আর স্থিতি কি? ভাইয়া আমরা ফিজিক্সের ভাষায় গতি কি আর স্থিতি কি একটু পরে দেখতেছি, কিন্তু ভাই আমি যদি একটা জেনারেল সেন্সে বলি যে ভাইয়া স্থিতি জিনিসটা তাহলে কি, স্থিতি জিনিসটা কি ভাইয়া? স্থিতি হচ্ছে ভাইয়া নরমালি সিম্পলি আমি যদি বলি স্থির থাকার যে ঘটনা, কোনো বস্তুর, কোনো ব্যক্তি হোক কোনো বস্তু হোক, সেটা স্থির থাকার যে ঘটনা সেটাই হচ্ছে কি ভাইয়া? স্থিতি। এখন ভাই স্থির থাকার ঘটনা বলতে চান ভাইয়া দেখো আমি তোমাদের সামনে ক্যামেরার সামনে এখানে চুপচাপ দাঁড়াই আছি, তুমি এখন কি বলবা ভাইয়া? আমি তোমাদের ফিজিক্স টিচার কি করতেছে? দাঁড়াই আছে, মানে গতিশীল আছে না স্থিতিশীল আছে? ভাই তোমরা দেখতে পাচ্ছ আমি স্থির আছি, তাহলে তুমি কি বলবা? আমি স্থিতিতে আছি। অর্থাৎ আমি হচ্ছে যে স্থির, এবং আমি আমার যে স্থির থাকার যে ঘটনা সেটাই হচ্ছে ভাই স্থিতি। এখন ভাইয়া ধরো আমি এখান থেকে এখানে গেলাম, অর্থাৎ ভাইয়া তোমরা দেখছো আমরা কি, আমি কি করলাম, বোর্ডের এক পাশ থেকে আরেক পাশে গেলাম। এক পাশ থেকে যে আমি আরেক পাশে যাচ্ছি ভাইয়া, আমি কি করতেছি, আমি অ্যাকচুয়ালি কিভাবে আছি, আমি গতিশীল আছি। আর ভাইয়া যে গতিশীল থাকার যে ঘটনা সেটাই হচ্ছে গতি। তবে এই জিনিসটাও যদি আমি একটু লিখি যে ভাইয়া তাহলে গতি কি? গতি কি? গতি হচ্ছে গতিশীল থাকার ঘটনা। কিন্তু এখানে ভাই একটা কথা আছে, আমি যদি গতিশীল থাকার ঘটনা, কিন্তু ভাই স্থিতি যে বললাম স্থির থাকার ঘটনা, স্থির থাকার ঘটনাটা কার সাপেক্ষে? এখানে ভাই একটা সাপেক্ষ বা একটা রেফারেন্সটা খুব দরকার। কিসের রেফারেন্স ভাই? আমি যদি একটু লিখে দিই, আমরা যে বললাম স্থির থাকার ঘটনা, সেটা হচ্ছে আমাদের প্রসঙ্গ বানান প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। তোমরা তোমাদের কাজ যেটা হবে, তোমরা হচ্ছে যে কান দিয়ে শুনবা আর তোমাদের খাতায় একটু নোট ডাউন করবা। তাহলে ভাই স্থির থাকার যে ঘটনা, কিন্তু সেটা কার সাপেক্ষে? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। অর্থাৎ তোমার কাছে মনে হতে পারে কোনো একটা বস্তু স্থির, কিন্তু অ্যাকচুয়ালি আমার প্রসঙ্গ কাঠামো কোনটা আমাকে সেটা আগে এনশিওর করতে হবে। আমি যদি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি স্থির হয় তখনই বস্তুটাকে স্থির বলতে পারবো। এখন ভাই প্রসঙ্গ কাঠামো কি সেটা আমি বলতেছি। একইভাবে ভাই গতিশীল থাকার যে ঘটনা, অর্থাৎ যে ঘটনাটাকে আমরা গতি বলতেছি, সেই গতিশীল থাকাটাও কার সাপেক্ষে হইতে হবে? মাস্ট বি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। আমি ভাই এখানে ডট ডট দিয়ে বুঝিয়ে দিলাম, আমি আর পুরোটা লিখলাম না। তবে গতিশীল থাকার ঘটনা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, স্থির থাকার ঘটনাটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। তাহলে ভাইয়া এখন আমি যদি স্থিতি আর গতির ফিজিক্সের ভাষায় সংজ্ঞাটা একটু দেখি, এটা তো ভাই আমি তোমাদেরকে একটু সহজভাবে বুঝাইলাম। তোমরা যদি এখান থেকে দেখো, তোমাদের জন্য এখানে আমি লিখে রাখছি স্থিতির, তোমরা যদি সংজ্ঞাটা দেখো, সময়ের পরিবর্তনের সাথে, জিনিসটা বুঝতে পারছো ভাইয়া? ভাই সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে। এই যে ভাইয়া পরিপার্শ্ব জিনিসটা কি? এটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো, এবং এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া। একটু এখানে খেয়াল করতে হবে, সময়ের সাপেক্ষে পরিপার্শ্ব মানে কি? প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না, তখন ওই ঘটনাকে স্থিতি বলে। যেমন ভাইয়া আমি যদি বলি, আমি ধরো কোন একটা বস্তু, ধরা যাক কোন একটা বস্তু, এটা হচ্ছে আমার ভূমি। ধরা যাক এখানে একটা গাছ আছে, এই গাছটা আছে, এবং আমরা এখানে গাছটার দিকে অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করতেছি। গাছটা পর্যবেক্ষণ করে আমরা দেখতেছি সময় যতই যাচ্ছে গাছটা তার অবস্থানের পরিবর্তন করতেছে না। অর্থাৎ আমাদেরকে সময়ের পরিবর্তনটা খেয়াল করতে হবে। ধরা যাক কোন একটা বস্তু এই মুহূর্তে স্থির, ধরা যাক কোন একটা, এখানে একটা গাড়ি আছে, কোন একটা গাড়ি এই মুহূর্তে স্থির, কিন্তু একটু কিছুক্ষণ পর যখন সময় অতিক্রান্ত হলো, তখন দেখা গেল গাড়িটা সামনের দিকে যাওয়া শুরু করলো। তখন কিন্তু ভাই কি গাড়িটাকে স্থির হবে? একটু আগে যে স্থির ছিল তাই বলে কি তুমি গাড়িটাকে স্থির বলবা? না। সময়ের পরিবর্তনের সাথে সময় যদি যায়, কিন্তু তারপরও যদি তার অবস্থানের পরিবর্তন না হয়, যেমন আমরা এই কেসে দেখতেছি সময় যাচ্ছে কিন্তু তারপরও কি এই গাছটার বা বস্তুটার অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তখন আমরা গাছটাকে কি বলতে পারবো ভাইয়া? গাছটাকে আমরা স্থির বলতে পারবো। কিন্তু এগেইন এখানে ইম্পর্টেন্ট হচ্ছে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। প্রসঙ্গ কাঠামো কি? এটা ভাই আসতেছি, আমরা একটু পরেই আমি আসতেছি। দেন ভাই গতিটাও যদি দেখি, এগেইন সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বেরটা কি? এগেইন পার্শ্ব বলতে আমি বোঝাচ্ছি প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, তখন ওই ঘটনাকে ভাইয়া গতি বলে। আর ভাই স্থিতিতে থাকা বস্তুকে স্থির বলে, গতিতে থাকা বস্তুকে গতিশীল বলে। এখন ভাই এই জিনিসটা মানে কি? এগেইন ভাইয়া সেম কথা। ধরা যাক কোন একটা বস্তুকে যদি গতিশীল থাকতে হয়, তাহলে সময়ের সাথে তার অবস্থানের পরিবর্তন কন্টিনিউয়াসলি হতে থাকতে হবে। যেমন ভাই ধরা যাক একটা গাড়ি এখান থেকে কিছুক্ষণ পর এখানে আসলো, ধরা যাক 5 সেকেন্ড ধরে, এখানে 5 সেকেন্ড সময় ধরে গাড়িটা এখান থেকে এখানে আসলো।
এখন ভাই 5 সেকেন্ড সময় ধরে আমরা যদি বলি তাহলে ঠিক আছে, বস্তুটার যেহেতু অবস্থানের পরিবর্তন হয়েছে, গাড়িটার অবস্থানের পরিবর্তন হয়েছে, গাড়িটাকে আমরা কি বলবো, গতিশীল বলবো। কিন্তু 5 সেকেন্ড পরে যদি দেখা যায় গাড়িটা এখানে এসে থেমে গেছে, গাড়িটা আর যাচ্ছে না, তখন এরপরে 5 সেকেন্ডের পরেও কি আমি গাড়িটাকে গতিশীল বলবো? না। কেন ভাই বলবো না? কারণ সময়ের যখন পরিবর্তন হচ্ছে 5 সেকেন্ডের পরে আমরা যদি স্টপ ওয়াচের টাইমটা কাউন্ট করি, আমরা দেখবো যে 5 সেকেন্ডের পর 6 সেকেন্ড হচ্ছে, 7 সেকেন্ড হচ্ছে, 8 সেকেন্ড হচ্ছে। কিন্তু তখন বস্তুটা একটু আগেও এখানে ছিল, 6 সেকেন্ডে, 7 সেকেন্ডেও এখানে, 8 সেকেন্ডেও এখানে, তার কিন্তু অবস্থানের পরিবর্তন হচ্ছে না। তাহলে বস্তুটা কি? তাহলে বস্তুটা হচ্ছে আমার পরে 5 সেকেন্ডের পরে কিন্তু বস্তুটা স্থিতিশীল। কিন্তু তার আগে সময় পরিবর্তনের সাথে যখন অবস্থানের পরিবর্তন হয়েছিল এই রাস্তা জুড়ে, এই পথ জুড়ে, তখন এই পথ জুড়ে আমি গাড়িটাকে কি বলবো ভাই? গতিশীল বলবো। কিন্তু এগেইন আমি বলতেছি প্রসঙ্গ কাঠামোটা ইম্পর্টেন্ট। তাহলে ভাই প্রসঙ্গ কাঠামোর কথা এতবার বলতেছি, প্রসঙ্গ কাঠামোটা কি এটা আমাদের একটু জানা দরকার। আচ্ছা, প্রসঙ্গ কাঠামো কি এটা যদি জানতে হয় ভাইয়া, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, জিনিসটা খুবই ইজি, খুবই সিম্পল, তোমরা বুঝতে পারবা। প্রথমে আমি এখানে একটু দেখি, এখানে আমাদের 3টা ছেলের ছবি আমরা দেখতেছি। ভাই আমি যদি একটু জিজ্ঞেস করি, একটু বলো তো, এই যে একদম বামের যে ছেলেটা আছে, হ্যাঁ হ্যাঁ, এই বামের ছেলেটাকে আমি যদি তোমাকে জাস্ট কোশ্চেন করি যে ছেলেটাকে লম্বা না খাটো, তুমি কি আনসার দিবা একটু বলো তো? তুমি ভাইয়া হয়তো আনসার দিবা যে ভাইয়া এই ছেলেটা খাটো। এখন ভাই তুমি খাটো কিভাবে বুঝলা? তুমি দেখছো যে তার পাশে আরো 2টা ছেলে আছে যারা তার চেয়ে হাইটে কি বেশি, তুমি তাদের সাথে তুলনা করে বললা কি ছেলেটা খাটো। আচ্ছা, আমি যদি এই ছেলেটার কথা জিজ্ঞেস করি, একদম ডানে যে আছে, যে ভাইয়া এই ছেলেটা কি লম্বা না খাটো, তুমি হয়তো বলবা যে ভাইয়া ছেলেটা লম্বা। কিন্তু তুমি কিভাবে বুঝলা লম্বা? তুমি বুঝলা হচ্ছে যে তার পাশে যে 2জন আছে তাদের সাথে তুলনা করে তুমি দেখতেছো কি ছেলেটা ওদের চেয়ে কি, ওদের চেয়ে তো একটু হলেও লম্বা, তাহলে তুমি ছেলেটাকে লম্বা বলতেছো। আচ্ছা, এখন ভাইয়া এইবার দেখো, আমি যদি এবার একটু ডান পাশের ছেলেটাকে ঢেকে রেখে এই শুধু এই মাঝখানের ছেলেটার কথা জিজ্ঞেস করি, ধরো ডান পাশের ছেলেটা নাই, তখন ভাইয়া তুমি কি বলবা? এই মাঝখানের এই যে ছেলেটা, ওকে লম্বা না খাটো? তুমি এবার বলবা যে ভাইয়া ও লম্বা। কেন লম্বা? কারণ তুমি দেখছো কি ওর সাপেক্ষে কি, ওর সাপেক্ষে ছোট ছেলেটার সাপেক্ষে ও হাইটে বেশি, তাই ও লম্বা। আর ভাইয়া যদি এই ছোট ছেলেটাকে ঢেকে রেখে ওর কথা ওর সাথে তুলনা করে বলি যে মাঝের ছেলেটা এখন কি লম্বা না খাটো, এখন কিন্তু এগেইন তুমি এই মাঝের ছেলেটাকে বলবা খাটো। কেন? কারণ ভাইয়া তুমি ওর সাথে তুলনা করছো, ওর সাথে তুলনা করে তুমি দেখছো যে ও কিন্তু ওর চেয়ে হাইটে কম, তার মানে তুমি ওকে খাটো বলতেছো। তাহলে ভাইয়া মাঝের ছেলেটাকে তুমি এই ছোট ছেলেটার সাপেক্ষে তুলনা করলে বলতেছো লম্বা, লম্বা ছেলেটার সাথে তুলনা করলে তুমি বলতেছো কি খাটো। তাহলে ভাই অ্যাকচুয়ালি মাঝের ছেলেটা কি, লম্বা না খাটো? অ্যাকচুয়ালি ভাই এই কোশ্চেনটার আনসার দেওয়া যাবে না, কারণ কোশ্চেনটার আনসার দিতে হলে আমাকে এই জিনিসটা আগে এনশিওর করতে হবে, এই জিনিসটা কনফার্ম করতে হবে যে আমি কার সাথে তুলনা করতেছি। বাম পাশের ছেলেটার সাথে তুলনা করলে মাঝের ছেলেটা লম্বা, কিন্তু একদম ডান পাশের ছেলেটার সাথে তুলনা করলে মাঝের ছেলেটা কিন্তু খাটো। তাহলে ভাই একটা জিনিসকে বুঝতে পারছি এখান থেকে, ঠিক আছে, একটা জিনিস কি আমি এখান থেকে বুঝতে পারছি, স্লাইডটাকে একটু, তাহলে আমাদের যে কোনো কিছু তুলনা করার জন্য, আমাদের যে কোনো কিছু লম্বা না ছোট কোনো তুলনা করার জন্য আমাদের একটা রেফারেন্স প্রয়োজন। লম্বা না খাটো, বড় না ছোট, দৈর্ঘ্যে কি বেশি না কম, তারপর একইভাবে গতিশীল না স্থিতিশীল, আমাদের যদি তুলনা করতে হয়, এই জিনিসটা আমি একটু লিখে দিই। আমি এখান থেকে যে অবজারভেশনটা করলাম সেটা হচ্ছে ভাই আমাদের যদি তুলনা করতে হয়, তুলনা করতে হলে ভাই আমার কি প্রয়োজন? আমার একটা রেফারেন্স, প্রয়োজন। আমাকে যে কোনো কিছু যদি তুলনা করতে হয়, এখন ভাই তুলনাটা কি রকম তুলনা হতে পারে? তুলনাটা ভাই ছোট বড় তুলনা হতে পারে, তুলনাটা ভাই লম্বা খাটোর তুলনা হতে পারে, যে কোনো কিছুর তুলনা হতে পারে। অর্থাৎ তুলনা করতে হলে রেফারেন্স প্রয়োজন। এখন ভাই আমি এই তুলনাটা যদি ভাই আমি গতিশীল না স্থিতিশীল, এইটার ক্ষেত্রে যদি তুলনা করি, গতিশীল নাকি স্থিতিশীল, একটু জিনিসটা ভাই আমরা বোঝার চেষ্টা করি। এখন ভাই আমার তুলনাটা যদি হয় জিনিসটা কি গতিশীল না স্থিতিশীল, এই কোশ্চেন যদি আমার থাকে, তখনও কিন্তু আমার একটা রেফারেন্স প্রয়োজন, এবং তখন যে রেফারেন্সটা প্রয়োজন সেই রেফারেন্সটার নামই কি ভাই? প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ এই রেফারেন্সটার নাম কি? এই রেফারেন্সটার নামই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। ইংলিশে ভাইয়া কি বলে? ফ্রেম অফ রেফারেন্স। ইংলিশে ভাইয়া প্রসঙ্গ কাঠামোকে বলে ফ্রেম অফ রেফারেন্স। আচ্ছা, এখন ভাই গতিশীল না স্থিতিশীল এইটা বোঝার জন্য আমাদের, আমি এটাকে একটু ছোট করে ফেলি,
আচ্ছা ভাইয়া, তাহলে আমরা বুঝলাম যে আমাদের কোনো কিছু যদি তুলনা করতে হয় আমাদের অবশ্যই আগে একটা রেফারেন্স প্রয়োজন, ঠিক আছে ভাইয়া। তারপর হচ্ছে যে এখন তাহলে আমাদের গতিশীল স্থিতিশীল এটা বুঝতে হলে আমাদের একটা কি প্রয়োজন, রেফারেন্স প্রয়োজন। আর এই রেফারেন্সটাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো। এখন ভাই এই রেফারেন্সটা কি? এই রেফারেন্সটা ভাইয়া যে কোনো কিছু হতে পারে। ধরা যাক, আসো আমরা এখানে একটা উদাহরণ দেখি ভাইয়া। ধরা যাক ভাইয়া, ধরা যাক এটা একটা রাস্তা। ধরা যাক ভাইয়া এটা হচ্ছে আমার একটা রাস্তা। এই রাস্তায় হচ্ছে রাস্তার এক পাশে তুমি হচ্ছে অবজার্ভ করতেছো, আর এখানে একটা গাছ দাঁড়াই আছে, অর্থাৎ এখানে একটা গাছ আছে। এখানে এখন তুমি কি করতেছো, এখানে একটা ধরো গাড়ি যাচ্ছে, গাড়িটা কি করতেছে, সরি আমি এটা আবার রাখতেছি। ধরা যাক এই যে ভাই এটা হচ্ছে আমার গাড়িটা। এখন ভাই এই গাড়িটা কি হচ্ছে, গাড়িটার সময়ের সাথে সাথে এই দিক বরাবর যাচ্ছে। গাড়িটা কি হচ্ছে ভাইয়া, গাড়িটা প্রথমে ছিল এখানে, গাড়িটা ছিল ভাই এখানে, এইখানে। এরপর ভাইয়া গাড়িটার সময়ের সাথে সাথে কি করছে, ভাই গাড়িটা সময়ের সাথে সাথে এখানে এভাবে যাচ্ছে। এখন ভাইয়া গাড়িটা যে এদিক থেকে এদিকে যাচ্ছে, ভাই গাড়িটা যে এদিক থেকে এদিকে যাচ্ছে, ধরা যাক গাড়িটা একটু পরে এখান থেকে কোথায় এসে পৌঁছলো, গাড়িটা একটু পরে এখান থেকে এখানে এসে পৌঁছলো। তুমি ভাই কিভাবে বুঝলে যে গাড়িটা গতিশীল? তুমি ভাই বুঝছো হচ্ছে যে এখানে আমার একটা গাছ আছে, গাছটার সাথে যদি তুলনা করো, একদম শুরুতে গাছ থেকে তার দূরত্ব ছিল কত, গাছ থেকে তার দূরত্ব ছিল এতটুকু, তাই না ভাইয়া? কিন্তু এরপরে গাছ থেকে তার দূরত্ব হয়ে গেছে এতটুকু। এখন ভাইয়া ধরা যাক প্রথমে গাছ থেকে তার দূরত্ব ছিল 5 মিটার, পরে হয়ে গেছে ভাইয়া 15 মিটার। তাহলে ভাইয়া তুমি বুঝতেছো সময় যখন গণনা শুরু করছো, ধরো তোমার কাছে একটা স্টপ ওয়াচ ছিল, স্টপ ওয়াচে তুমি ভাইয়া এখানে ছিল t = 0 সেকেন্ড এবং এখানে এসে তোমার t = 10 সেকেন্ড। তুমি দেখেছো ভাইয়া t = 0 সেকেন্ডে তোমার গাছ থেকে গাড়িটার দূরত্ব ছিল 5 মিটার, কিন্তু সময় যখনই পরিবর্তন হয়েছে, অর্থাৎ সময় যখন আগাইতে তোমার স্টপ ওয়াচে যখন ঠিক 10 সেকেন্ডে এসে পৌঁছে, তুমি দেখতে পেলে যে কি রে, গাড়িটা তো এখন গাছ থেকে আমার 15 মিটার দূরত্বে চলে গেছে। তখন তুমি ভাইয়া একটা জিনিস অবজার্ভ করে বলতে পারবা যে আচ্ছা তার মানে আমার গাড়িটা কি এই সময়ের মধ্যে গতিশীল ছিল। কেন? কারণ এই গাছটার সাপেক্ষে তার দূরত্ব প্রথমে যা ছিল পরে তার থেকে একটু বৃদ্ধি পাইছে, প্রথমে ছিল 5 মিটার, পরে হয়েছে 15 মিটার, অর্থাৎ সে অ্যাকচুয়ালি 10 মিটার ডিসটেন্স কভার করছে। তো ভাইয়া এই যে গাছের সাথে তুমি তুলনা করে জিনিসটা গতিশীল না স্থিতিশীল এই জিনিসটা বললা না, তাহলে ভাইয়া গাছটাই হচ্ছে আমার কি প্রসঙ্গ কাঠামো। ভাই জিনিসটাকে আমরা বুঝতে পারছি, এই গাছটাই তাহলে আমার এই কেসে কি প্রসঙ্গ কাঠামো। আমি জিনিসটাকে একটু এই পাশে রাখি। এবার ভাই আমরা আরেকটা উদাহরণ দেখি। এখন ভাইয়া তাহলে আমাদের এই প্রসঙ্গ কাঠামোটা কি সবসময় এরকম স্থিরই থাকবে, যেমন গাছটা এখানে স্থির ছিল এরকম কোনো কথা নাই। ধরা যাক ভাই এখানে দুইটা রাস্তা আছে, ভাইয়া ধরো প্যারালাল দুইটা রাস্তা আছে, ধরা যাক এই দুইটা রাস্তা, এবং এই দুইটা রাস্তায় দুইটা গাড়ি যাচ্ছে। এগেইন ধরো দুইটা গাড়ি যাচ্ছে, এটা একটা গাড়ি, গাড়িটার সামনের দিকে যাচ্ছে, এই গাড়িটাও যাচ্ছে কত সামনের দিকে। এখন ভাইয়া ধরা যাক আমরা গাড়ি দুটো সেম গতিতে যাচ্ছে, সেম গতি বা সেম বেগে যাচ্ছে। বেগ জিনিসটা কি, বেগ জিনিসটা আমরা এখনো বুঝি না, আমরা একটু পরে বুঝবো, সমস্যা নেই। ধরা যাক ভাই এই গাড়িটা এদিকে যাচ্ছে কত 5 মিটার পার সেকেন্ড বেগে, এবং এই গাড়িটাও এখানে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। এখন ভাই এই গাড়ির সাপেক্ষে এই গাড়ির সাপেক্ষে গাড়ি বলতে আমি বুঝাচ্ছি, ধরা যাক হয়তো গাড়িতে কোনো এই গাড়িতে একটা ব্যক্তি আছে এবং এই গাড়িতেও একটা ব্যক্তি আছে। এখন ভাই এই ব্যক্তির সাপেক্ষে এই ব্যক্তি কি স্থিতিশীল না গতিশীল? এখন ভাইয়া যেহেতু আমার এই গাড়িটাও গতিশীল এই গাড়িটাও গতিশীল এবং তারা সেম গতিতে গতিশীল, অ্যাকচুয়ালি ভাইয়া ওরা কিন্তু একজনের সাপেক্ষে আরেকজনকে স্থির দেখবে। কারণ ভাইয়া আমরা যদি একটু তুলনা করি, ওর সাপেক্ষে ওর অবস্থানের পরিবর্তন হচ্ছে কিনা সময়ের সাথে। একটু পরে ভাইয়া যেহেতু ওরা প্রতি সেকেন্ডে 5 মিটার করে যাচ্ছে, 1 সেকেন্ড পরে এই গাড়িটা এখানে চলে আসবে ভাইয়া, এই গাড়িটা এখানে চলে আসবে, আর এই গাড়িটাও ভাইয়া তখন রাস্তায় এখানে চলে আসবে, অর্থাৎ সেও এখান থেকে এখানে 5 মিটার ডিসটেন্স কভার করবে 1 সেকেন্ড পর, এই গাড়িটাও ভাইয়া 5 মিটার ডিসটেন্স কভার করবে 1 সেকেন্ড পর। কিন্তু ভাইয়া এখন আমি যদি দেখি এইখান থেকে এখানে গাড়িটার যে ডিসটেন্স ছিল, এখান থেকে এখানে গাড়িটার তো সেম একই ডিসটেন্স আছে না ভাইয়া, ডিসটেন্স তো সেম আছে না, অর্থাৎ এই গাড়ি যখন এই গাড়িকে দেখবে সে বলবে যে না সময় যত যাচ্ছে আমার থেকে তো তার অবস্থানের পরিবর্তন হচ্ছে না। তখন ভাইয়া এই গাড়ি বলবে যে এই গাড়ির ব্যক্তি এই গাড়িকে বলবে যে ভাইয়া এই গাড়িটা স্থির। এগেইন ভাইয়া এই গাড়ির ব্যক্তিও এই গাড়ির ব্যক্তিকে বা গাড়িটাকে কি বলবে, স্থির বলবে। তার মানে ভাইয়া আমার হচ্ছে যে গাড়িটা যদিও তোমার সাপেক্ষে বা আমার সাপেক্ষে মনে হচ্ছে আমরা এখানে দূর থেকে দেখতেছি, আমরা রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছি, আমাদের কাছে মনে হচ্ছে দুটো গাড়ি গতিশীল, কিন্তু একটা গাড়ির সাপেক্ষে আরেকটা গাড়ি কিন্তু ভাইয়া স্থিতিশীল।
স্থিতিশীল তার মানে কি তারা স্থিতিতে আছে। কারণ ভাইয়া আমরা যেটাকে রেফারেন্স ধরে নিচ্ছি, যে গাড়িটাকে রেফারেন্স ধরে নিচ্ছি, ধরো যে এই গাড়িটা রেফারেন্স আর এই গাড়িটা হচ্ছে আমার বস্তুটা যার আমি গতি নির্ণয় করব। আমার রেফারেন্সও ভাইয়া বস্তুর সাথে একই গতিতে একই দিকে যাচ্ছে, একই গতিতে একই দিকে যাচ্ছে, তাই এটার সাপেক্ষে এটা স্থির, এটার সাপেক্ষে এটা স্থির, কিন্তু আমাদের সাপেক্ষে গতিশীল। তার মানে ভাইয়া এই যে গতিশীল না স্থিতিশীল, এটা কিন্তু রেফারেন্স টু রেফারেন্স যখন চেঞ্জ হবে তখন কিন্তু গতিশীল না স্থিতিশীল এই জিনিসটাও চেঞ্জ হবে। আমার সাপেক্ষে কোনো একটা বস্তু গতিশীল হলে অন্য একটা বস্তুর সাপেক্ষে সেটা স্থিতিশীল হতে পারে, আবার অন্য কোনো একটা বস্তুর সাপেক্ষে যেটা স্থিতিশীল আমার সাপেক্ষে সেটা গতিশীল হতে পারে। তার মানে আমার গতি এবং স্থিতি, আমি এই জিনিসটাকে, তার মানে আমি যদি বলি তাহলে অ্যাকচুয়ালি আমার কথাটা কি দাঁড়াইলো, আমার কথাটা ভাইয়া দাঁড়াইলো হচ্ছে যে, আমার কথাটা দাঁড়াইলো যে অ্যাকচুয়ালি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি স্থিতিশীল হয় তখনই কি তাকে আমি স্থিতিশীল বলবো। তাহলে ভাই আমার স্থিতিশীল, স্থিতি জিনিসটা কখন হবে, যদি যদি ভাইয়া প্রসঙ্গ কাঠামো, আমি প্রসঙ্গ কাঠামোটাকে সংক্ষেপে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে স্থিতিশীল। তাহলে ভাইয়া কোন একটা বস্তু তখনই স্থিতিতে থাকবে যদি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে স্থিতিশীল হয়, এবং কোন একটা বস্তু তখনই গতিতে থাকবে যদি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সে গতিশীল হয়। তাহলে ভাইয়া আমাকে আগে কোন বস্তু গতিতে আছে না স্থিতিতে আছে সেটা এনশিওর হওয়ার জন্য সবার আগে যেটা এনশিওর হইতে হবে সেটা কি আমার প্রসঙ্গ কাঠামো বা আমার ফ্রেম অফ রেফারেন্স কোনটা। যেমন ভাই এই যে উদাহরণে আমার ফ্রেম অফ রেফারেন্স কোনটা ছিল ভাইয়া, আমি সংক্ষেপে লিখতেছি ফ্রেম অফ রেফারেন্স, মানে এটাই হচ্ছে আমার প্রসঙ্গ কাঠামো। আর ভাই এই উদাহরণে এটা ছিল আমার বস্তু আর এটা ছিল আমার কি ভাইয়া ফ্রেম অফ রেফারেন্স। তাহলে ভাইয়া এই জিনিসটা আমরা বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া এইবার আমাদের যে নেক্সট কোশ্চেন, আচ্ছা ভাইয়া এখানে হচ্ছে তোমাদের সংজ্ঞাটা আমি তোমাদের জন্য লিখে রাখছি। কিসের সংজ্ঞা ভাইয়া? প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞা, ফিজিক্সের ভাষায় যেটা। অর্থাৎ তোমাদের যদি জ্ঞানমূলক আসে, জ্ঞানমূলকে যখন আসবে তখন কিন্তু তোমরা কোথা থেকে ভাই এই জ্ঞানমূলকগুলো আনসার করবা। ভাই আমি কিন্তু স্লাইডেই তোমাদের জন্য সংজ্ঞাগুলো লিখে রাখছি, একটু দেখো তো ভাইয়া কি বলছি। কোন বস্তুর গতি বর্ণনার জন্য প্রথমে আমাদের একটি স্থানাঙ্ক ব্যবস্থা বা প্রসঙ্গ কাঠামো পছন্দ করে নিতে হয়। আচ্ছা তাহলে প্রসঙ্গ কাঠামোটা কি? প্রসঙ্গ কাঠামোটা হলো যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোন স্থানে কোন বিন্দু বা বস্তুকে সুনির্দিষ্ট করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। যেমন ভাইয়া আমি আগের উদাহরণ দেখি, আমি এই গাছটার সাপেক্ষে এই গাড়িটার অবস্থান কি সুনির্দিষ্ট করছিলাম, যে প্রথমে গাছটা থেকে আমার গাড়িটা ছিল 5 মিটার দূরে, পরে ছিল 15 মিটার দূরে। এখানেও আমি এই গাড়িটার সাপেক্ষে এই গাড়িটার অবস্থান প্রথমেও মেজার করছি, সেম ডিস্টেন্সেই ছিল, পরবর্তীতে 1 সেকেন্ড পরেও মেজার করছি, সেম ডিস্টেন্সেই ছিল। অর্থাৎ ওর সাপেক্ষে আমি ওর অবস্থানটা সুনির্দিষ্ট করছি। এটাই ভাইয়া বলছে কোন বিন্দু বা বস্তুকে সুনির্দিষ্ট করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বা ফ্রেম অফ রেফারেন্স বলে। তাহলে ভাই আমি ফিজিক্সের ভাষায় প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞাটাও জেনে গেলাম। আচ্ছা ভাইয়া এখন আমাদের একটা কোশ্চেন আছে তোমাদের কাছে, তোমার কাছে আমার যে কোশ্চেন সেটা হচ্ছে যে ভাইয়া এই যে কোন একটা প্রসঙ্গ কাঠামোর কোন একটা বস্তুকে আমি বললাম কি গতিশীল, হ্যাঁ, আবার আমি এটাও তোমাকে বললাম যে প্রসঙ্গ কাঠামো চেঞ্জ করলে সেটা স্থিতিশীল হতে পারে। যেমন আগের উদাহরণে আমরা দেখছি গাড়ির সাপেক্ষে গাড়ি কি ছিল? স্থিতিশীল ছিল। কিন্তু বাহিরের রাস্তার পাশে কোনো একটা লোক যদি দাঁড়ায় থাকে তার সাপেক্ষে কিন্তু গাড়িটা মাস্ট বি কি গতিশীল। এখন ভাই আমার কথা হচ্ছে তাহলে যেহেতু প্রসঙ্গ কাঠামো বা ফ্রেম অফ রেফারেন্স চেঞ্জ করলে আমার বস্তু গতিশীল নাকি স্থিতিশীল সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার কি কোনো পরম গতি বা পরম স্থিতি যেটাকে ইংলিশে বলে অ্যাবসলিউট মোশন বা অ্যাবসলিউট রেস্ট, এরকম অ্যাবসলিউট গতি বা অ্যাবসলিউট স্থিতি বলে কি কিছু আছে? যে কোন একটা বস্তু আমি প্রসঙ্গ কাঠামো যেটাই ধরি না কেন আমার বস্তুটা অলওয়েজ কি গতিশীল, অথবা প্রসঙ্গ কাঠামো যেটাই ধরি না কেন বস্তুটা অলওয়েজ স্থিতিশীল, এরকম কিছু কি আছে? ভাই এটা আমরা একটু চিন্তা করি, ভাই এরকম কিছু কি আছে কিনা। যদি এরকম কিছু থাকে আমরা বলবো যে পরম গতি এবং পরম স্থিতি আছে। হ্যাঁ, এখন আমার সাথে একটু আমরা চিন্তা করি, আমাদেরকে যদি কোন বস্তুকে পরম গতি বা পরম স্থিতি বলতে হয় তাহলে আমাদের যে প্রসঙ্গ কাঠামোটাকেও কি হতে হবে ভাই? প্রসঙ্গ কাঠামোকেও একদম পুরোপুরি স্থির হইতে হবে। কারণ ভাই আমরা যদি এখানে দেখি আমাদের আগের উদাহরণে এখানে আমাদের প্রসঙ্গ কাঠামো ছিল গাছটার সাপেক্ষে গাড়িটা গতিশীল ছিল, কিন্তু ভাই এখানে আবার প্রসঙ্গ কাঠামোটা গতিশীল ছিল, তাই গতিশীলের কারণে আমার গাড়িটা কিন্তু ভাই গতিশীল হয়ে গেছে। কিন্তু ভাইয়া আমার কথা হচ্ছে ভাইয়া তাহলে আমার যে দুই পরম গতি বা পরম স্থিতি লাগে আমার একটা প্রসঙ্গ কাঠামো প্রয়োজন। এমন প্রসঙ্গ কাঠামো প্রয়োজন
আমার এমন প্রসঙ্গ কাঠামো প্রয়োজন যেটা সর্বদা স্থির। যেমন ভাই আমার আগের উদাহরণে যে গাড়ির উদাহরণে কি তুমি বলতে পারবা সেই গাড়িটাই হচ্ছে আমার সেই প্রসঙ্গ কাঠামো যেটা সর্বদা স্থির? না ভাইয়া, গাড়িটা কিন্তু গতিশীল হয়ে গেছে। তাহলে ভাই তুমি বলবা যে আচ্ছা, কিন্তু গাছের উদাহরণে ভাইয়া এই যে গাছের উদাহরণটা যদি আমি এখানে আবার রাখি, আমার এখানে গাছ ছিল, এখানে আমার গাড়ি ছিল, এখন তুমি বলবে যে ভাইয়া হ্যাঁ গাছটা তো স্থির, গাছটা তো একটু পরে চলা শুরু করবে না, গাছ তো জড় পদার্থ। কিন্তু ভাইয়া তুমি যদি গাছটাকে বলো যে গাছটা এমন একটা বস্তু যেটা সর্বদা স্থির থাকে, এবং গাছের সাপেক্ষে তুমি গাছকে একটা অ্যাবসলিউট প্রসঙ্গ কাঠামো চিন্তা করে তুমি তার সাপেক্ষে সবার স্থিতি বা গতি মাপবা এবং তাকে তুমি পরম গতি বা পরম স্থিতি বলবা। কিন্তু ভাই আমার কথা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু গাছটাও পুরোপুরি স্থির না। কিভাবে? কারণ ভাই আমরা যদি এখানে দেখি, ধরা যাক এইটা গাছটা কি, আমরা যত বস্তু আছে, যত জড় বস্তু, চলনশীল বস্তু, সবাই আমরা কিন্তু পৃথিবীর উপরে আছি। কারণ ভাই এইটা হচ্ছে ধরা যাক আমার একটা গাছ, এবং এটা হচ্ছে যে ধরা যাক একজন ব্যক্তি, আমি ব্যক্তির গতি মাপবো হচ্ছে গাছের সাপেক্ষে। এখন আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে গাছটা স্থির, গাছটার সাপেক্ষে আমি ব্যক্তির যে গতি মাপবো বা স্থিতি মাপবো সেটা হয়তো বা পরম গতি হবে বা পরম স্থিতি হবে। কিন্তু ভাই গাছটা যেহেতু পৃথিবীর উপর আছে, পৃথিবীকে অলওয়েজ ঘূর্ণনশীল না? কারণ ভাই পৃথিবী কিভাবে ঘুরতেছে? পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষেও ঘুরতেছে, আবার সূর্যের চারপাশেও ঘুরতেছে। তাহলে ভাইয়া পৃথিবী যেহেতু ঘুরতেছে, গাছটাও কি অ্যাকচুয়ালি ঘুরতেছে না? গাছটাও কি আর স্থির আছে? না ভাইয়া, তাহলে অ্যাকচুয়ালি আমরা যে গাছটা দেখতেছি সেটাও স্থির নেই। এই উদাহরণে আমাদের যে গাছটা, এটা কিন্তু ভাই অ্যাকচুয়ালি স্থির না, কারণ গাছটা কিন্তু পৃথিবীর উপর, পৃথিবী ঘুরতেছে। তাহলে ভাই আমরা পৃথিবীকে কি আমরা এমন একটা রেফারেন্স ধরতে পারি যেটা স্থির? না, সেটা তো অবভিয়াসলি না। মাত্রই বললাম হচ্ছে যে কি পৃথিবীও ঘুরতেছে। তাহলে ভাই পৃথিবী কার সাপেক্ষে ঘুরতেছে? আমরা জানি পৃথিবী সূর্যের সাপেক্ষে ঘুরতেছে। তাহলে ভাই আমরা সূর্যকে আমাদের ফ্রেম অফ রেফারেন্স ধরি, যেটা হচ্ছে সর্বদা স্থির, তার সাপেক্ষে আমরা গতি বা স্থিতি মাপি। কিন্তু ভাই সূর্য কি অ্যাকচুয়ালি সর্বদা স্থির থাকে? না ভাই, আমরা জানি সূর্য হচ্ছে আমাদের তার চারপাশে যতগুলো গ্রহ আছে সবাইকে নিয়ে সে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে কিন্তু সূর্য অ্যাকচুয়ালি কি ঘূর্ণায়মান। তাহলে ভাই অ্যাকচুয়ালি ঘূর্ণায়মান না কে? আমাকে এমন একটা জিনিস বের করতে হবে যেটা ঘূর্ণায়মান না। কিন্তু এই পৃথিবীর ওপরে এবং পৃথিবীর বাহিরে সৌরজগতের মধ্যেও এবং আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যেও আমাদের এমন কোনো বস্তু নাই যেটা অ্যাকচুয়ালি ঘূর্ণায়মান না, যেটা অ্যাকচুয়ালি স্থির। তার মানে আমরা এমন কোনো রেফারেন্স ভাইয়া পাবো না যেটা অ্যাকচুয়ালি পুরোপুরি স্থির। আমাদের মহাবিশ্বের সকল কিছুই ঘূর্ণায়মান, আমাদের মহাবিশ্বটাই অ্যাকচুয়ালি ঘূর্ণায়মান। তাহলে ভাই আমাদের যেহেতু এরকম আমরা কোনো পাচ্ছি না, এমন প্রসঙ্গ কাঠামো প্রয়োজন যেটা সর্বদা স্থির, বাট এরকম কোনো প্রসঙ্গ কাঠামো অ্যাকচুয়ালি নেই, আমাদের এই মহাবিশ্বে এরকম কোনো প্রসঙ্গ কাঠামো নেই। তাহলে ভাই আমাদের মহাবিশ্বে আমরা কখনো পরম গতি এবং পরম স্থিতিও আমরা পেতে পারি না। এবং ভাই এই জিনিসটাই তোমাদের বইয়ে লেখা আছে। তোমাদের বইয়ে কি লেখা আছে? মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক, পরম নয় কোনো গতি, পরম নয় কোনো স্থিতি। তার মানে কি ভাইয়া? সকল গতি আপেক্ষিক মানে কি? আমি কোনো একটা বস্তুকে যদি গতিশীল বলি, সেটা আমার সাপেক্ষে হয়তো গতিশীল, অন্য কারো সাপেক্ষে সেটা স্থিতিশীল হতে পারে। এই জিনিসটাই হচ্ছে আপেক্ষিক, অর্থাৎ আমার ফ্রেম অফ রেফারেন্সের উপর ডিপেন্ড করবে। এবং পরম নয় কোনো গতি, পরম নয় কোনো স্থিতি, অর্থাৎ পরম গতি এবং পরম স্থিতি বলতে কিছু নাই, যে অ্যাবসলিউট যে এমন কোনো বস্তু থাকা সম্ভব না যাকে আমি এমন কোন একটা ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে পরম গতিশীল বলবো, যেটা আমি এমন একটা প্রসঙ্গ কাঠামো আমার পসিবল না যেটার সাপেক্ষে আমি যে কোনো বস্তুকে কি বলতে পারবো? পরম গতি বা পরম স্থিতি। কারণ আমি রেফারেন্স চেঞ্জ করলে ভাইয়া গতিশীল স্থিতিশীল সেটা চেঞ্জ হয়ে যাবে। তবে এই জিনিসটা আমাদের কোথায় আসতে পারে? এই জিনিসটা আমাদের শর্ট কোশ্চেনে আসতে পারে, আবার ভাই আমাদের সৃজনশীলের খ নাম্বারে আসতে পারে, যে ব্যাখ্যা করো যে মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক অথবা পরম নয় কোনো গতি বা পরম নয় কোনো স্থিতি। তবে অ্যাকচুয়ালি এটা যদি আমাদের আসে, আশা করি আমরা এই কনসেপ্টটা দিয়ে এই জিনিসটা ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা ভাইয়া, এতটুকু যদি আমাদের ক্লিয়ার হয়, ঠিক আছে ভাইয়া। এরপরে আমরা নেক্সট যে জিনিসটা দেখবো ভাই, নেক্সট আমরা কি দেখবো? নেক্সট হচ্ছে যে ভাইয়া গতির প্রকারভেদ। কিন্তু আমরা কি লিখছি ভাইয়া? প্রসঙ্গ কাঠামোতে ভাইয়া গতির প্রকারভেদ। ঠিক আছে, প্রসঙ্গ কাঠামোতে গতির প্রকারভেদ। এখন ভাই গতির প্রকারভেদ দেখবো, কিন্তু প্রসঙ্গ কাঠামোতে কেন লেখা? এর কারণ হচ্ছে ভাই আমরা একটু আগে মাত্রই দেখে আসলাম যে আমাদের প্রসঙ্গ কাঠামোটা খুব ইম্পর্টেন্ট। আমরা এটাতে অনেক বেশি সময় দিছি প্রসঙ্গ কাঠামো জিনিসটা তোমাদেরকে বোঝানোর জন্য। কারণ ভাই আমরা যদি প্রসঙ্গ কাঠামো চেঞ্জ করি, আমাদের গতিও চেঞ্জ হয়ে যাবে। এমনও হতে পারে যে বস্তুটা গতিশীল, প্রসঙ্গ কাঠামো চেঞ্জ করলে সেটা স্থির হয়ে যাবে। আবার ধরা যাক কোনো একটা বস্তু এক রকমের গতিতে আছে, প্রসঙ্গ কাঠামো চেঞ্জ করলে সেটা আরেক রকমের গতি হয়ে যাবে। তাই প্রসঙ্গ কাঠামোটাতে আমাদের গতির প্রকারভেদটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা ভাইয়া, এই জিনিসগুলো ভাইয়া সংজ্ঞাগুলো বইয়ে আছে, তোমরা বই থেকে একটু দেখে নিবা। এখানে আমি উদাহরণ দিছি, তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের যাতে বুঝতে কোনো প্রবলেম না হয়। রৈখিক বা একমাত্রিক গতি কি ভাই? এই জিনিসটা খুবই সিম্পল।
রৈখিক বা একমাত্রিক গতি কি? ধরা যাক আমার কাছে একটা বস্তু আছে, এই যে এই বস্তুটা এখান থেকে কি হইলো, বস্তুটা এখান থেকে এখানে গেছে। এখন ভাই এখান থেকে যে এখানে গেছে সে কিভাবে গেছে? সে ভাই সরল পথে গেছে, সে কোনো আঁকা বাঁকা পথে যায়নি। অর্থাৎ আঁকা বাঁকা পথ বলতে এরকম 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 করে বস্তুটা এখানে যায় নাই। বস্তুটা অ্যাকচুয়ালি কিভাবে গেছে? বস্তুটা গেছে ভাই এইভাবে, বস্তুটা গেছে এইভাবে সরল পথে, একটু বাঁকা হয়ে গেছে, বস্তুটা গেছে এই, আচ্ছা ভাই আশা করি সোজা আছে। আচ্ছা, বস্তুটা গেছে ভাই এইভাবে। এখন ভাই বস্তু যদি কি শুধু কি ডানে বামে এরকম গেলে কি যদি উপরে নিচে উঠে? হ্যাঁ ভাই সেই ক্ষেত্রেও হতে পারে। ধর যাক আমার কোন একটা বস্তু আমি যদি বলি এটা হচ্ছে আমার একটা বস্তু, এখান থেকে সোজা খাড়া উপরের দিকে উঠে এখানে গেছে, এখান থেকে সে যে এখানে গেছে সেটাও কি সে সোজা গেছে না? সোজা গেলে ভাই সেই জিনিসটা কি সোজা বা যদি একটা সরল রেখায় যায়। অর্থাৎ ভাই আমার যে জিনিসটা এখানে ইম্পর্টেন্ট রৈখিক বা একমাত্রিক গতিতে, সেটা হচ্ছে বস্তুর গতিটা যাতে সরল রেখায় থাকে। কিসে থাকে ভাইয়া? সরল রেখা। সরল রেখা যদি থাকে তাহলে ভাই আমি সেটাকে কি বলবো? রৈখিক বা একমাত্রিক গতি। সেটার উদাহরণ কি? সোজা সড়কের গাড়ির গতি। আচ্ছা, তারপরে কি ভাইয়া? তারপরে হচ্ছে সমতলীয় বা দ্বিমাত্রিক গতি। সমতলীয় বা দ্বিমাত্রিক গতি জিনিসটা কি? এটা হচ্ছে ভাই আমি যদি একটা সমতল চিন্তা করি, একটা সমতল কিরকম হতে পারে? আমি একটা তল আঁকি, এটা আমার একটা তল। এখন ভাই এই তলে কোনো একটা বস্তু, ধরা যাক এটা হচ্ছে আমার বস্তু, এই বস্তুটা কি? এখন ভাই এই বস্তুটা এই তলের মধ্যে যেভাবেই যাক, সোজা যাক, সামনে আসুক, পিছে আসুক, ডানে যাক, বামে যাক, যেভাবেই র্যান্ডম মোশনে থাকুক না কেন, তার এই গতিটা কি হবে? দ্বিমাত্রিক গতি। কারণ ভাইয়া তার গতির সবসময় দুইটা দিক আছে। একটা হচ্ছে সে এক্স অক্ষ বরাবর কতটুক যাচ্ছে, ধরা যাক বস্তুটা এখানে ছিল, এখান থেকে বস্তুটা এখানে আসছে, এখান থেকে যে এখানে আসছে তার এইখানে তার দিকে দুইটা অংশ আছে। সে প্রথমে এইটুক ডিসটেন্স কভার করছে এক্স অক্ষ বরাবর, দেন সে এইটুক ডিসটেন্স কভার করছে ওয়াই অক্ষ বরাবর। তার গতির যেহেতু দুইটা দিক, তাহলে এই গতিটাকে আমরা বলবো সমতলীয় বা দ্বিমাত্রিক গতি। আশা করি ভাই আমরা বুঝতে পারছি। এরপরে ভাই আমরা কি দেখবো? স্থানিক গতি বা ত্রিমাত্রিক গতি। এটা কি ভাই? এখানে আমি যদি একটা রুম চিন্তা করি, এটা কি ছিল ভাই? একটা তল। ধরা যাক আমার এই যে রুমের এই ফ্লোরটা ছিল হচ্ছে এটা, কিন্তু ত্রিমাত্রিক গতিতে আমি ফুল রুম নিয়ে চিন্তা করব। তবে একটা রুম এঁকে ফেলি। রুম কিরকম? এই যে ভাই এটা আমার একটা রুম হয়ে গেল না? ধরা যাক এই রুমটাই হচ্ছে এই রুমটা। আচ্ছা, এবার এই রুমের মধ্যে ধরা যাক একটা বস্তু আছে, এই সে আমার বস্তু। এই বস্তুটা এবার এই রুমের মধ্যে যেখানেই যায়, রুমের এক কোণা থেকে আরেক কোণায় গেল, সোজা গেল, পিছে গেল, ডানে গেল, বামে গেল, উপরে গেল, নিচে গেল, অর্থাৎ সেই রুমের মধ্যে যে গতিটা, এই গতিটার কয়টা অংশ থাকবে? এই গতিটার কিন্তু তিনটা অংশ থাকবে। কি কি? একটা হচ্ছে সে এক্স অক্ষ বরাবর কতটুকু গেল, একটা হচ্ছে সে ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেল, আরেকটা হচ্ছে সে জেড অক্ষ বরাবর কতটুকু গেল। তাহলে ভাইয়া এই যে গতিটা, সেটাকে আমরা বলবো স্থানিক বা ত্রিমাত্রিক গতি। যেমন কি ভাইয়া? কোন স্থানে পাখির গতি হচ্ছে স্থানিক গতি। কারণ ভাইয়া পাখি যখন উড়াউড়ি করে, সে তো এমন না যে সে একটা তলের মধ্যে থেকে উড়াউড়ি করে, সে ভাই র্যান্ডমলি আমাদের স্পেসে ফ্রিলি মুভ করে। তাই ভাই পাখির গতিটা আমার ত্রিমাত্রিক গতি হবে। আচ্ছা, দেন কি ভাই? চলন গতি। চলন গতি আবার ভাই দুই প্রকার। চলন গতি কি? একটা হচ্ছে সরল চলন গতি, একটা হচ্ছে বক্র চলন গতি। তাহলে ভাই চলন গতিটা কি? আমরা একটু নেক্সট স্লাইডে একটু দেখি চলন গতিটা কি। ভাই চলন গতিটা হচ্ছে এরকম যে কোনো একটা বস্তু, আমি যদি একটু সংজ্ঞাটা বলি, তোমরা বই থেকেও দেখে নিতে পারবা। কোন একটা বস্তু চলার পথে যদি এমন ভাবে চলে, অর্থাৎ সে যদি এমন প্যারালালি চলে, সে যদি মুভ করতে করতে না চলে, অর্থাৎ বডিটা যদি মুভ না করে, তাহলে এবং বস্তুটার মধ্যে যে সকল বিন্দু আছে সেগুলো যদি তার মুভ করার সময় প্রত্যেকটা বিন্দু থেকে বস্তুটার, আচ্ছা অর্থাৎ একটা বস্তুটা যখন মুভ করতেছে তার মধ্যে যে সকল বিন্দু আছে, মুভ করার পর তার ওই বিন্দুগুলার যদি এক্সাক্ট বিন্দুগুলোর মধ্যে যদি ডিসটেন্স সেম থাকে, তাহলে আমরা সেটাকে বলবো কি ভাই? চলন গতি। এই জিনিসটা আমরা কিছুই বুঝি নাই হয়তো, আমি তোমাদেরকে বুঝাচ্ছি। চলন গতিটা কি? আমি যদি সিম্পল ভাষায় বলি, ধরা যাক ভাইয়া আমি এখানে একটা কি নিচ্ছি, ধরা যাক এটা একটা কাঠের তক্তা, ঠিক আছে? এটা হচ্ছে একটা কাঠের তক্তা, এটা হচ্ছে আমার বস্তুটা। এবার এই বস্তুটাকে আমি মুভ করাবো। ধরা যাক বস্তুটা কিভাবে মুভ করতেছে। বস্তুটা এখান থেকে এখানে গেল, দেন এখান থেকে এখানে আসলো, দেন এখান থেকে এখানে গেল, দেন এখান থেকে এখানে গেল।
বস্তুটা ভাই কিভাবে যাচ্ছে, এই যে এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এখন ভাই এই গতিটাকে আমি কি বলতে পারবো, চলন গতি। ভাই কিভাবে এটা চলন গতি? ধরা যাক এই বস্তুর মধ্যে আমার কি কি বিন্দু আছে, ধরা যাক আমি বস্তুর উপর অসংখ্য বিন্দু আছে না, আমি জাস্ট তিনটা বিন্দুকে আমি জাস্ট এখানে চিহ্নিত করতেছি। এটা হচ্ছে আমার ফার্স্ট বিন্দু, এটা হচ্ছে সেকেন্ড বিন্দু, এটা হচ্ছে থার্ড বিন্দু। এখন বস্তুটা যখন এখান থেকে এখানে চলে আসছে, এখানে সেই বিন্দুগুলো যদি আমি अगेन চিহ্নিত করি, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, তাহলে আমি যদি আবার এখানে আসার পর চিহ্নিত করি এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, अगेन এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু। এখন ভাই আমার কথা হচ্ছে বস্তুটা যখন এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে যখন আসছে, তার প্রত্যেকটা বিন্দু কি সেম ডিসটেন্স কভার করছে না? কোন বিন্দুকে বেশি বা কম ডিসটেন্স কভার করছে? যেমন ভাই সেম ডিসটেন্স বলতে আমি যদি দেখি এই বিন্দুটা, যদি আমি একটু দেখি এই বিন্দুটা, এই বিন্দুটা এখান থেকে কতটুকু আসছে, একটুক। দেন ভাইয়া এই বিন্দুটাও কতটুকু আসছে, একটুক। দেন ভাইয়া এই বিন্দুটাও কতটুকু আসছে, একটুক। এই তিনটা কি ভাইয়া সেম ডিসটেন্স না? দেন ভাইয়া এখান থেকেও যদি আমি আবার দেখি এই বিন্দুটা এখানে কতটুক, বস্তুটা যখন এখান থেকে আসছে এই বিন্দুটা ডিসটেন্স কভার করছে এতটুকু, এই বিন্দুটা ডিসটেন্স কভার করছে এতটুকু, এই বিন্দুটা ডিসটেন্স কভার করছে এতটুকু। সেম ভাইয়া এই বস্তুটা এখান থেকে যখন যাবে এটাও যে ডিসটেন্স, এটাও যে ডিসটেন্স, এটাও সেই ডিসটেন্স, একইভাবে এটাও ভাইয়া সেম ডিসটেন্স। অর্থাৎ ভাইয়া প্রত্যেকটা বিন্দু কিন্তু বস্তুর উপর যতগুলো বিন্দু আছে, এখন বস্তুর উপর কি ভাই শুধু এই তিনটা বিন্দু আছে না, অসংখ্য বিন্দু আছে বস্তুর উপর। এই প্রত্যেকটা বিন্দু এখানে যখন সে মুভ করতেছে তার বডির উপর প্রত্যেকটা বিন্দু সেম ডিসটেন্স কভার করতেছে। এই যে ভাইয়া এই যে আমার গতিটা, এটাকেই বলবো ভাই আমি কি, চলন গতি। এখন ভাই তাহলে চলন গতি হইতো না কোনটা? চলন গতি হইতো না যদি বস্তুটা ভাই এভাবে মুভ করতো। কিভাবে? আমি যদি আবার একটু দেখাই, ধরা যাক বস্তুটা এইভাবে মুভ করতেছে, এবার কিন্তু ভাই বস্তুটা আঁকা বাঁকা মুভ করতেছে। এইবার যদি আমি বস্তুর উপর কিছু পয়েন্ট চিহ্নিত করি, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, আর এই তিনটা পয়েন্টে যদি আবার এই সেকেন্ড ফেজে আমি চিন্তা করি, এখানে কি ডিসটেন্স গুলো কি সেম থাকতেছে? আমরা একটু দেখি তো। এই প্রথম পয়েন্ট থেকে দ্বিতীয় পয়েন্টের যে ডিসটেন্স সেটা হচ্ছে এটা, কিন্তু দ্বিতীয় পয়েন্ট থেকে এইখানের যে দ্বিতীয় পয়েন্ট সেটা কিন্তু ডিসটেন্সটা বেড়ে গেছে। থার্ড যে বিন্দুটা সেটার ডিসটেন্স আরো বেড়ে গেছে। আমরা যদি দেখি এই ডিসটেন্সটা কিন্তু একটু কম, এই ডিসটেন্সটা একটু বেশি, এই ডিসটেন্সটা আরো বেশি। এখানে ভাই এখানেও আমি যদি দেখি, এখানে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু থেকে ভাই এই বিন্দুর ডিসটেন্স কি অনেক বেশি, এখান থেকে একটু কম, এখান থেকে আরেকটু কম। অর্থাৎ ভাই এটা আমার চলন গতি নয়। তাহলে ভাই এটা হচ্ছে কি আমার, এটাকে ভাই আমি বলতে পারি আমার কি গতি, চলন গতি। তাহলে ভাই এটা কি আমার চলন গতি নয়। আচ্ছা এখন ভাই চলন, এটা চলন গতি, এটা চলন গতি না, কিন্তু ভাই আমি দেখছিলাম কি আমার চলন গতির মধ্যে কি সরল চলন গতি বা ঋজু গতি আছে, আবার বক্র চলন গতি আছে। এই জিনিসটা কি? এখন ভাই এখানে আমি যেটা দেখছি, অর্থাৎ বস্তুটা যদি চলন গতিতেও থাকে আবার সে যদি লিনিয়ারলিও চলে, অর্থাৎ কি বললাম ভাইয়া, বস্তুটা যদি চলন গতিও হয় আবার একই সাথে লিনিয়ার বলতে কি রৈখিক বা একমাত্রিক গতিও হয়, তখন সেটা কি হবে আমার সরল চলন গতি অথবা ঋজু গতি। যেমন কি ভাইয়া আমি যদি আবার উদাহরণটা দেখাই, এখানে কি করতেছে ভাই, তারা সরল রেখায় যাচ্ছে না, একটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে না তারা? এই জিনিসটাকে আমরা বুঝতে পারছি, একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, তারা কিন্তু উপরে বা নিচে ওঠানামা করতেছে না। কিন্তু ভাইয়া এইবার যদি এইখানে দেখি, এই যে উদাহরণটা আর এই যে উদাহরণটা, এটা তো ভাইয়া সরল চলন গতি, এটা কি ভাইয়া সরল, আশা করি দেখা যাচ্ছে,
এটা হচ্ছে ভাই সরল চলন গতি। তাহলে ভাই এই জিনিসটা কি? এটাই হচ্ছে আমাদের বক্র চলন গতি। অর্থাৎ বস্তুটার চলন গতি ঠিক আছে, কিন্তু বস্তুটা একই লাইন বরাবর যাচ্ছে না, বস্তুটা হয়তো একটু আপ ডাউন করতেছে, কিন্তু জিনিসটা প্যারালাল আছে। তাহলে এই জিনিসটাই কি ভাই আমার বক্র চলন গতি। ভাই আমাদের স্লাইডে কিন্তু আমাদের প্রত্যেকটা গতির উদাহরণ দেওয়া আছে, আমরা উদাহরণটা দেখে নেব। চলন গতি কি? চলন গতির মধ্যে সরল চলন গতির উদাহরণ হচ্ছে পড়ন্ত অথবা সরল পথ বরাবর বস্তু গতি। অর্থাৎ হ্যাঁ, একটা বস্তু যদি আমাদের পড়ন্ত বস্তু বলতে কি, ধরা যাক এটা হচ্ছে আমাদের একটা গাছ, গাছ থেকে ধরা যাক একটা আপেল, গাছ থেকে একটা আপেল সোজা নিচের দিকে মাটিতে পড়তেছে, এটা হচ্ছে আমাদের ভূমি। তো ভাই এই যে গতিটা, এই গতিটাও কি আমার চলন গতি না? এটা তো ভাই স্ট্রেট নামতেছে, তাহলে ভাই এটা হচ্ছে সরল চলন গতি। তাহলে ভাই বক্র চলন গতি কি? আঁকা বাঁকা বা বক্রপথে জিপের বা রেলগাড়ির গতি। রেলগাড়িও কিন্তু কি ভাইয়া থাকে, রেলগাড়ির একটা বগি থেকে আরেকটা বগির যদি চিন্তা করি আমরা, অর্থাৎ এটাকেও যদি আমি রেলগাড়ির একটা বগি থেকে আরেকটা বগি চিন্তা করি, আমাদের বগিগুলোর কিন্তু একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর ডিসটেন্সটা সেমই থাকতেছে যখন সে চলন গতিতে চলাফেরা করতেছে। আচ্ছা ভাই, একটু বুঝতে পারছি। ভাই আমাদের আরো কিছু গতি আছে, এই গতিগুলোও কিন্তু ভাই খুব বেশি ইম্পর্টেন্ট, আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। ভাই এখানে গতির মধ্যে কি আছে আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি, প্রথমে হচ্ছে ভাই আমাদের ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি? ঘূর্ণন গতি কি আমরা মোটামুটি জানি, কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে সেটাই ঘূর্ণন গতি। ভাই ঘূর্ণন গতি কি? কোনো বস্তু যদি ভাই আমাদের বৃত্তাকার পথে ঘুরে সেটাই হচ্ছে আমার কি, যেমন এখানে ধরা যাক আমি একটা বস্তু নিচ্ছি, এইটা হচ্ছে আমার বস্তু। ধরা যাক এই বস্তুটা হচ্ছে এই বৃত্ত বরাবর ঘুরতেছে, এই বস্তুটা এইখান থেকে এই বৃত্ত বরাবর ঘুরে এখানে আসলো। তাহলে ভাই এই বস্তুটা কি? এই বস্তুটা কি ভাই? এই বস্তুটার এই গতিটাকে, এটা হচ্ছে ঘূর্ণন গতি। এখন ঘূর্ণন গতির উদাহরণ কি? বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটাও কি ভাই বৃত্তাকারে ঘুরে না, গোলাকারে ঘুরে। বৈদ্যুতিক পাখার গতিও কি ভাই, আমাদের যে ফ্যানটা মাথার উপরে ঘুরতেছে সেটা কি ভাই গোলাকার বৃত্তাকার পথে ঘুরতেছে না, গোলাকার পথে বৃত্তাকার পথে। ওকে, দেন ভাই জাতার গতি, জাতাও ভাই আমরা চিনি গোল গোল ঘুরে। আচ্ছা দেন ভাই তাহলে পর্যাবৃত্ত গতি কি? এখানে ভাই আমরা একটা কনফিউশনে পড়ে যাই। পর্যাবৃত্ত গতিটা হচ্ছে ভাই, আমরা পর্যাবৃত্ত গতির যে সংজ্ঞাটা সেটা হচ্ছে ভাই, আমরা যদি কোনো একটা বস্তু যদি তার গতিপথে পর্যায়কালে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে, গতিপথের নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর, আমি যদি একটু জিনিসটা লিখে দিই, নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর, এই জিনিসটা ভাই খুব ইম্পর্টেন্ট। এখন ভাই নির্দিষ্ট সময়টাকে, নির্দিষ্ট সময়টাই হচ্ছে পর্যায়কাল। নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, তখন সেটাকে আমরা কি বলবো? পর্যায়বৃত্ত গতি। এখন ভাই নির্দিষ্ট সময়টাকে আমরা বলি যে পর্যায়কাল, এটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি। পর্যায়কালকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি। আচ্ছা তাহলে এই গতির উদাহরণ কি? এখন ভাই এখানে যে কনফিউশনটা আছে, আচ্ছা আমি আগে উদাহরণটা দিই। ধর যাক এটা কি আমার একটা এলিপস, বা কি এলিপস কি ভাই? আমার উপবৃত্ত। ধরা যাক আমি এই জিনিসটাকে একটু কপি করতে চাচ্ছি। হ্যাঁ ভাই এই যে এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা ভাই এবার এইভাবে ধরা যাক এইভাবে ঘুরতেছে, অর্থাৎ এই উপবৃত্ত বরাবর ঘুরতেছে। এখন ভাই এই বস্তুটার যে গতি, সেটাকে কি আমি পর্যাবৃত্ত গতি বলতে পারবো? হ্যাঁ ভাইয়া বলতে পারবো। কেমনে ভাইয়া? নির্দিষ্ট বিন্দুকে কি এখানে নির্দিষ্ট সময় পর অতিক্রম করতেছে? হ্যাঁ ভাইয়া। কোন বিন্দু সেই নির্দিষ্ট বিন্দু? তুমি যে কোনো একটা ধরে নাও ভাইয়া, তুমি যে কোনো একটা বিন্দু তার গতিপথের মধ্যে ধরে নাও। আমি ধরে নিচ্ছি এই বিন্দুটা, উপরে একটা বিন্দু। এই বিন্দুটাকে সে ভাইয়া কিভাবে অতিক্রম করতেছে? এইখান থেকে এই যে এই দিক থেকে এদিকে অতিক্রম করতেছে, তারপর আবার ঘুরে এসে এদিক থেকে এদিকে অতিক্রম করতেছে, আবার ঘুরে এসে এদিক থেকে এদিকে অতিক্রম করতেছে। অর্থাৎ বস্তুটা এই বিন্দুটাকে বারবার এই দিক থেকে এদিকে অতিক্রম করতেছে না, ঘুরে এসে এদিক থেকে এদিকে। তার মানে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে না। এখন নির্দিষ্ট বিন্দুটা তুমি যদি অন্য যে কোনো একটাও ধরে নিতা, এটাও যদি ধরে নাও, এটাকেও তো ভাই প্রত্যেকবার এদিক থেকে অতিক্রম করতেছে। তুমি দেখো এটা এভাবেই তো অতিক্রম করতেছে, আবার ঘুরে এসে এভাবেই তো অতিক্রম করতেছে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এখন ভাইয়া যে কনফিউশনটা থাকে, যেটা আমি বলতে চাইছিলাম, পর্যাবৃত্ত গতি হলেই নাকি আমাদের একটা কনফিউশন আছে যে বৃত্তাকার গতি হতে হবে, কিন্তু ভাই এটা কি আমাদের বৃত্তাকার গতি ছিল? ছিল না।
কিন্তু ভাই এটা কিন্তু পর্যাবৃত্ত গতি। আর ভাই যদি সেটা আমাদের বৃত্তাকার গতি হয় তাহলে সেটা অবশ্যই পর্যাবৃত্ত গতি হবে, সেটা ঠিক আছে। যেমন আমাদের এই যে গতিটা, এই গতিটা আমাদের একই সাথে কি বৃত্তাকার গতি এবং নির্দিষ্ট বিন্দুকে, ধরা যাক আমার এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে সে প্রত্যেকবার একই দিক থেকে অতিক্রম করতেছে না, তাহলে এটাই কি আমাদের, এটা আমাদের একই সাথে পর্যাবৃত্ত গতি এবং ঘূর্ণন গতি, কিন্তু এটা আমাদের শুধুমাত্র পর্যাবৃত্ত গতি। আমরা পর্যাবৃত্ত গতির উদাহরণটা আমরা যদি একটু দেখি কি কি আছে। ঘড়ির কাঁটার গতি, কারণ ঘড়ির কাঁটার গতি আমার বৃত্তাকারও হতে পারে আবার পর্যাবৃত্ত হতে পারে, কারণ আমরা জানি একটা নির্দিষ্ট টাইম, ধরা যাক ঘড়ির আমাদের যদি আমরা 12 যে সংখ্যাটা সেটা কত ঘন্টা পর পর ঘন্টার কাঁটা অতিক্রম করে, 12 ঘন্টা পর পর। মিনিটের কাঁটা কতক্ষণ পর পর অতিক্রম করে, 60 মিনিট পর পর। তবে কি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে, আর এই নির্দিষ্ট সময়টাই তার পর্যায়কাল। আচ্ছা, দেন বাষ্প পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি, দোলনার গতি, বৈদ্যুতিক পাখার গতি, এগুলো আমাদের পর্যাবৃত্ত গতির উদাহরণ। এখন ভাইয়া পর্যাবৃত্ত গতির মধ্যে এই জিনিসটা আমি যদি একটু বুঝাই যে বাষ্প পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডার, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, অর্থাৎ আমাদের সিলিন্ডারের মধ্যে যেটা থাকে, ধরা যাক এটা হচ্ছে আমাদের সিলিন্ডার, এটা হচ্ছে আমাদের সিলিন্ডার, এখানে অ্যাকচুয়ালি আমাদের গ্যাস থাকে, গ্যাসগুলো থেকে আমাদের আমাদেরকে জ্বালানি দ্বারা আমরা তাপ উৎপাদন করি। দেন এখানে আমাদের একটা পিস্টন থাকে, আমি যদি পিস্টনটা একটু আঁকি, এই যে পিস্টনটা কি করে, এভাবে সিলিন্ডারের উপর উঠানামা করে, এভাবে উঠানামা করে। এখন ভাই এই উঠানামা করাটা, এটাকে আমি বলতেছি এটাও কি আমার পর্যাবৃত্ত গতি। ভাই এটা কিভাবে পর্যাবৃত্ত গতি হচ্ছে, ভাই আমরা যদি যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে নিই, ধরা যাক গতিপথের এই পয়েন্টটা, ঠিক আছে ভাই, এই পয়েন্টটাকে সে কিভাবে অতিক্রম করতেছে, প্রত্যেকবার এই যে, এখন ভাই আমরা বলবো যে পয়েন্টটাকে তো সে ভাই একবার নিচে যাচ্ছে আবার নিচ থেকে উপরে যাচ্ছে, অর্থাৎ একবার সে এদিকে যাচ্ছে আরেকবার এদিকে যাচ্ছে, অর্থাৎ একবার ভাই এই দিক থেকে অতিক্রম করতেছে আরেকবার নিচ থেকে উপরে ওই দিক থেকে অতিক্রম করতেছে। কিন্তু ভাই আমরা যদি সেটা না দেখি, বস্তুটা একবার যখন নিচ দিয়ে অতিক্রম করতেছে আবার ঘুরে এসে আবার তো নিচ দিয়ে অতিক্রম করবে, আমরা যদি শুধু নিচের গতিটাকে ফোকাস করি, অর্থাৎ এটা এখানে নিচে নামলো উপরে উঠলো, দেন এই যে ভাই আবার নিচে নামলো না, ভাই আবার যদি দেখি উপরে উঠলো, আবার তো ভাই নিচে নামছে, উপরে উঠছে ঠিক আছে, এই পয়েন্টকে ক্রস করছে, কিন্তু ভাই আবার তো নিচে নামছে, তাহলে ভাই এই গতিটাও আমার কি, এই গতিটাও আমার পর্যাবৃত্ত গতি। এইখানে আমাদের একটু কনফিউশন হয়, আমি ভাই তোমাদেরকে এই জিনিসটা চিত্র রেখে বুঝিয়ে দিচ্ছি। এখন ভাইয়া দোলন গতিটা কি, দোলন গতিটা হচ্ছে আমার পর্যায়কালের অর্ধেক সময়, এখানে দোলন গতিটাও কিন্তু আমার পর্যাবৃত্ত গতি। ভাই আমাদেরকে যেটা বুঝতে হবে, ঘূর্ণন গতিটা কি, ঘূর্ণন গতিটা অবশ্যই একটা পর্যাবৃত্ত গতি, আর পর্যাবৃত্তটা অবশ্যই একটা দোলন গতি। তাহলে ভাইয়া দোলন গতিটা কি, দোলন গতিটা হচ্ছে আমাদের পর্যায়কালের অর্ধেক সময় একদিক থেকে, পর্যায়কালের বাকি অর্ধেক সময় আরেক দিক থেকে অতিক্রম করবে, তাহলে সেটা কি, সেটা হচ্ছে যে ভাই আমার দোলন গতি। যেমন ভাই আমি যদি এবার এই পিস্টনেরটাই আবার দেখি, এই পিস্টনে আমার এই বিন্দুটাকে, এইবার আমি ভাই দেখবো যে কি, প্রথমে ভাই সে যখন বিন্দুটাকে অতিক্রম করতেছে তখন সে কোথায় যাচ্ছে, নিচে যাচ্ছে, আবার ভাইয়া যখন সে পিস্টন এই বিন্দুটাকে অতিক্রম করতেছে সে কি উপরে যাচ্ছে না, একই বিন্দুকে সে একবার নিচ থেকে একবার উপর থেকে অতিক্রম করতেছে, তাহলে ভাই পিস্টনের গতিটাকে কি আমি একই সাথে দোলন গতিও বলতে পারি না, পারি। তারপর ভাই কি দেয়াল ঘড়ির গতি, দেয়াল ঘড়ির গতি বলতে কি বুঝাচ্ছে ভাই, দেয়াল ঘড়িতে অ্যাকচুয়ালি দেয়াল ঘড়িতে আমার ভাইয়া, আমি যদি ভাই আবার ভাই আমাদের যে দেয়াল ঘড়ির গতির পাশাপাশি আমাদের যদি দোলনার গতির কথা বলি, সেটা বললে সেই উদাহরণটা দিলে আমাদের আরো ইজি হবে। আমাদের দোলনাটা কিরকম ভাই, দোলনাটা ধরা যাক আমাদের কিরকম মুভ করে ভাই, এরকম মুভ করে না, এদিক থেকে এদিকে যায়, দেন এদিক থেকে এদিকে আসে। অর্থাৎ আমি যদি একটা নির্দিষ্ট পয়েন্ট দেখি, এই পয়েন্ট, এটা তার হচ্ছে পর্যায়কাল ভাইয়া, এখান থেকে এখানে গিয়ে এখান থেকে আবার এখানে আসা। কারণ পর্যায়কালের অর্ধেক সময় সে ভাই কোন দিকে যায়, অর্ধেক সময় ভাই যায় এদিকে, বাকি অর্ধেক সময় ভাই আসে এদিকে, একবার এদিক থেকে এদিকে যাবে আরেকবার এদিক থেকে এদিকে আসবে, একবার এদিক থেকে এদিকে যাবে, একবার এদিক থেকে এদিকে আসবে। অর্থাৎ ভাই এই যে গতিটা, এই গতিটাকে আমরা কি বলি, আমাদের দোলন গতি। ঠিক আছে ভাইয়া, আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তাহলে ভাই এখানে আমরা কি দেখলাম, আমাদের যত ধরনের গতি আছে আমাদের বইয়ে, আমরা সবগুলো গতির প্রকারভেদ উদাহরণ সহ দেখলাম। এছাড়াও আমাদের সংজ্ঞাগুলো আমরা একটু বই থেকে পড়ে নিব, যেগুলোতে আমাদের প্রবলেম হতে পারে সেগুলো ভাই আমি এখানে তোমাদেরকে ডিটেইলসে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, তাহলে এখন আমরা কোন জিনিসটা দেখবো, এখন আমরা দেখবো হচ্ছে আমাদের একটু রাশি সম্বন্ধে, আমাদের এই গতি চ্যাপ্টারে আমাদের একটু রাশি সম্পর্কে জানতে হবে। তো ভাই রাশি জিনিসটা কি, রাশি হচ্ছে আমরা প্রথম অধ্যায়ে যখন পড়বো তখন আমরা রাশি সম্বন্ধে বিস্তারিত জানবো। ভাই এখন যদি আমরা বলি রাশিটা কি, রাশিটা হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, অর্থাৎ যাই আমরা পরিমাপ করতে পারবো তাই রাশি।
পরিমাপ মানে কি, আমরা হচ্ছে যে মাপবো, সেটার হচ্ছে যে ওটার একটা একক দিব, এককে আমরা মাপবো, মেজার করব, সেই জিনিসটাই হচ্ছে আমাদের কি রাশি, যেটাই আমরা মেজার করতে পারবো। এখন ভাই আমাদের এরকম কি কি রাশি হতে পারে? আমরা অনেক রাশি সম্পর্কেই চিনি। আমরা জানি দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, বল। তারপর আমাদের গতি চ্যাপ্টারে আমাদের যে রাশিগুলো সম্পর্কে আমরা জানবো, গতি চ্যাপ্টারে আমরা দ্রুতি, সরণ, তারপর আমাদের বেগ, তারপর হচ্ছে দূরত্ব, ত্বরণ, মন্দন, এই জাতীয় রাশিগুলো সম্পর্কে জানবো। এই সবই হচ্ছে আমাদের রাশি। তো তাহলে ভাই রাশি আমাদের কয় প্রকারে বিভক্ত? আমরা জানি স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তো ভাই এখানে মোটামুটি আমরা সবাই জানি স্কেলার রাশি কি। স্কেলার রাশি হচ্ছে ওগুলো যেসব রাশি প্রকাশ করতে আমরা মোটামুটি জানি এটা, যে যেসব রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করতে শুধুমাত্র কিসের প্রয়োজন? শুধুমাত্র মানের প্রয়োজন। অর্থাৎ মানের প্রয়োজন বলতে আর কিসের প্রয়োজন না, তাহলে আমাদের এই স্কেলার রাশির ক্ষেত্রে আমাদের কোনো দিকের প্রয়োজন হয় না। দিক জিনিসটা কি, কেন ইম্পর্টেন্ট আমরা আসতেছি সেটাতে। তাহলে প্রকাশ করতে শুধুমাত্র মানের প্রয়োজন, আর সেগুলোকে আমরা কি বলি? স্কেলার রাশি বলি। আচ্ছা, এখন ভাই আমার কথা হচ্ছে স্কেলার রাশির উদাহরণগুলো কি? আচ্ছা ভাই, তার আগে আমার কথা হচ্ছে স্কেলার রাশির নামটা স্কেলার কেন? স্কেলার রাশির নামটা আমরা যদি একটু খেয়াল করি, স্কেলার জিনিসটা আসছে কোত্থেকে? স্কেল থেকে। স্কেল জিনিসটা কি? স্কেল জিনিসটা হচ্ছে আমার একটা, এখানে আমরা একটা নির্দিষ্ট স্কেলার রাশির ক্ষেত্রে আমরা একটা স্কেল ধরে নিই। স্কেল বলতে কি একটা আদর্শ মান ধরে নিই। বোর্ডটা একটু প্রবলেম করতেছে। তাহলে ভাই আমরা কি ধরি? একটা আদর্শ মান ধরি। আদর্শ মান বলতে চল ভাই আমরা জানি দৈর্ঘ্য আমাদের একটা স্কেলার রাশি। দৈর্ঘ্য আমরা মাপি কি এককে? ধরা যাক আমরা যদি মিটার এককে মাপি, আমাদের বিজ্ঞানীরা মিলে একটা দৈর্ঘ্য ফিক্সড করে রাখছে, যে ধরা যাক কথার কথা এতটুকু হচ্ছে আমার কতটুকু, এতটুকু হচ্ছে আমার 1 মিটার। তাহলে আমার এইটা হচ্ছে আমার সেই নির্দিষ্ট আদর্শটা, 1 মিটারের আদর্শ। এইটার সাপেক্ষে আমি তুলনা করে মাপবো। ধরা যাক আমার কথা হচ্ছে, ধরা যাক একটুকু একটা বস্তু আছে যেটা হচ্ছে 1 মিটার। এখন আমার কাছে একটা বস্তু আছে, ধরা যাক সেটা হচ্ছে এতটুকু হচ্ছে তার দৈর্ঘ্য। এখন তার দৈর্ঘ্য কতটুকু? তার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটারের 1.5 গুণ। তার দৈর্ঘ্য আমি কত পাইলাম? 1 মিটারের 1.5 গুণ। তার মানে হচ্ছে তার দৈর্ঘ্যকে আমি কত বলতে পারি? তার দৈর্ঘ্য সমান হচ্ছে 1 মিটার তার 1.5 গুণ, অর্থাৎ তার দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এই জিনিসটা যদি আমরা বুঝি, এইটাই হচ্ছে আমাদের স্কেল বা আদর্শ। অর্থাৎ একটু আমরা আদর্শ ধরে নিছি, তার 1.5 গুণ হচ্ছে দৈর্ঘ্য। তো এটাকে আমরা কি বলতেছি? আমরা বলতেছি হচ্ছে যে তার দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। আচ্ছা ভাই, এবার আমি হচ্ছে যদি একটু ভাইয়া যদি একটু উদাহরণ দিই, আমার স্কেলার রাশির উদাহরণ কি? তাহলে আমি যদি উদাহরণগুলো দিই, এক্সাম্পল, তাহলে ভাই আমার স্কেলার রাশির উদাহরণ হবে যে আমার সময় আমরা পরিমাপ করতে পারি, তাই হলে সময় একটা রাশি এবং সেটার কোনো দিকের প্রয়োজন হয় না। আমরা কিন্তু বলি না হচ্ছে যে 5 সেকেন্ড উত্তর দিকে, 5 সেকেন্ড দক্ষিণ দিকে, জাস্ট 5 সেকেন্ড, 10 সেকেন্ড কোনো। তারপর হচ্ছে ভাই দৈর্ঘ্য, তারপর হচ্ছে ভাইয়া ভর, আয়তন, ঘনত্ব, তারপর হচ্ছে ভাইয়া আর কি, তারপর হচ্ছে আমরা এই চ্যাপ্টারে, গতি চ্যাপ্টারে আমরা দ্রুতি সম্পর্কে জানবো, তারপর দূরত্ব সম্পর্কে জানবো, দ্রুতি, দূরত্ব, তারপর ভাইয়া তড়িৎ প্রবাহ কিন্তু আমাদের একটা স্কেলার রাশি। তাহলে ভাই এগুলো এরকম আমাদের আরো কি আছে? স্কেলার রাশি আছে। আচ্ছা ভাইয়া, তাহলে ভেক্টর রাশিটা কি? ভেক্টর রাশি আমরা বুঝতেই পারতেছি, সম্পূর্ণরূপে প্রকাশ করতে আমাদের কি প্রয়োজন? মান ও দিক উভয়ের প্রয়োজন। এখন ভাই আমার কথা হচ্ছে মান ও দিক উভয়ের প্রয়োজন কেন? মানে ভাই মান তো প্রয়োজন বুঝতে পারছি। ধরা যাক ভেক্টর রাশি কি? আমরা জানি আমাদের বেগ একটা ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি। অর্থাৎ এগুলোকে আমরা একটা মান দিয়ে প্রকাশ করতে পারি, যে বল কত? বল 5 নিউটন বল। বল সম্বন্ধে আমরা পরের চ্যাপ্টারে জানবো। বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। কিন্তু ভাই দিকটা কেন প্রয়োজন?
অর্থাৎ এই জিনিসটাই আমরা হচ্ছে যে তোমরা যারা স্কেলার রাশি ভেক্টর রাশি পড়ছো সবাই আমরা একটু জানি যে স্কেলার হচ্ছে শুধু দিক, ভেক্টরের আমার মান ও দিক উভয় লাগে, কিন্তু আমাদের এই কনসেপ্টটাই অনেকটা ক্লিয়ার থাকে না যে আমাদের দিকটা কেন প্রয়োজন, ভেক্টর রাশির ক্ষেত্রে আমাদের দিকটা কেন প্রয়োজন। কিন্তু এই কনসেপ্টটা আমাদের খুবই ক্লিয়ার রাখা দরকার, তার কারণ হচ্ছে যে আমাদের ফিজিক্সে ফার্দার যে চ্যাপ্টারগুলো আসবে সেগুলোতেও আমাদের রাশি সম্পর্কে জানতে হবে, তার মধ্যে কিছু থাকবে স্কেলার, কিছু থাকবে ভেক্টর। তাই আমাদের ভেক্টর রাশি সম্পর্কে একটা ক্লিয়ার কাট ধারণা থাকা দরকার, যাতে আমাদের এসএসসির পর আমরা যখন এইচএসসি তে উঠবো আমাদের তখন আরো বেশি এগুলো নিয়ে কাজ করতে হবে, আমাদের তো কনসেপ্টটা ক্লিয়ার রাখা দরকার। তবে আমার যে প্রশ্নটা হচ্ছে যে ভেক্টর রাশির মান ও দিক উভয় প্রয়োজন, একটু আমরা সবাই জানি, কিন্তু দিক কেন ইম্পর্টেন্ট এই জিনিসটা আমরা যদি কোশ্চেন করি স্টুডেন্টরা আর আনসার দিতে পারে না, যে আচ্ছা ভাই দিক তো লাগে বুঝলাম, কিন্তু দিকটা কেন ইম্পর্টেন্ট, দিকটা কেন লাগে, দিক না বললে কি সমস্যা, শুধু মান দিয়ে প্রকাশ করলে কি সমস্যা। শুধু মান দিয়ে প্রকাশ করলে যেটা হয়, ধরা যাক আমার একটা ভেক্টর রাশিকে বেগ একটা ভেক্টর রাশি আমরা জানি, আমি যদি আগে একটু ভেক্টর রাশির উদাহরণগুলো লিখে দিই। এখানে আমাদের ভেক্টর রাশি কি, বল, বেগ, সরণ, ত্বরণ, তারপর ত্বরণের সাথে সাথে মন্দনও হবে, দেন ভাইয়া কি, দেন ভাইয়া হচ্ছে যে আমরা বলতে পারি তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য হচ্ছে কি আমাদের ভেক্টর রাশি। এরকম ভাই আমাদের আরো কি আছে, এরকম আমাদের ভাই অনেকগুলো ভেক্টর রাশি আছে। এখন ভাই আমার কথা হচ্ছে ভেক্টর রাশির দিক কেন ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন, এই কোশ্চেনটা আমাদের জানতে হবে। তাহলে আমি একটা প্রথমে যদি বলি, একটা উদাহরণ দিই, যদি যে কোনো একটা গাড়ির বেগ, আমি ধরা যাক বললাম কোনো একটা গাড়ির বেগ ঘন্টায় কত, ঘন্টায় 30 কিলোমিটার, মানে হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তার বেগ, অর্থাৎ 30 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তার বেগ। আচ্ছা, এখন ঘন্টায় যদি 30 কিলোমিটার পার আওয়ার হয়, এখন এখান থেকে আমার যে প্রশ্নটা চলে আসতেছে যে বেগটা আমরা বুঝলাম 30 কিলোমিটার মান, কিন্তু দিকটা কোন দিকে, যে বেগের দিক কোন দিকে। এখন ভাই এই উদাহরণটা আমি দিলাম বেগ দিয়ে, কারণ ভাই বেগের দিকটা আমার অ্যাকচুয়ালি জানা লাগতেছে। কেন জানা লাগতেছে? এই কারণে, ধরা যাক আমার গাড়িটা যদি এখানে থাকে, গাড়িটা 30 কিলোমিটার কোন দিকে যেতে পারে, অর্থাৎ হচ্ছে প্রতি ঘন্টা যাবে 30 কিলোমিটার। গাড়িটা যদি প্রতি ঘন্টা এইদিকে 30 কিলোমিটার যায় তাহলে তার ফাইনাল অবস্থান এখানে। গাড়িটা যদি প্রতি ঘন্টা এইদিকে 30 কিলোমিটার যায় তাহলে তার ফাইনাল অবস্থান এখানে। যদি এইদিকে যায় তাহলে ফাইনাল অবস্থান এখানে, এদিকে গেলে ফাইনাল অবস্থান এখানে। তার মানে আলটিমেটলি আমার বেগের দিক কোন দিকে এটা আমার কেন দরকার? আমার ফাইনাল অবস্থানটা যদি জানতে হয়, ফাইনাল অবস্থান, তাহলেও আমার কি দরকার? তাহলেও আমার হচ্ছে যে দিকটা দরকার। অর্থাৎ আমার হচ্ছে যে নট অনলি বেগ, আমাদের আরো যেসব ভেক্টর রাশি আছে, যেমন আমি যদি বলের কথা বলি, ত্বরণের কথা বলি, সরণের কথা বলি, আমার অর্থাৎ বস্তুটার ফাইনাল অবস্থান বা তার সিচুয়েশনটা কি হবে, ওই যে ভেক্টর রাশি ওটা তার উপর প্রযুক্ত হওয়ার ফলে, সেটা জানতে হইলেও কিন্তু আমার এই দিকটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ আমরা দেখতে পাচ্ছি দিক যদি এদিক হয় তাহলে তার ফাইনাল অবস্থান একদিকে, দিক অন্যদিকে হলে ফাইনাল অবস্থান আরেক দিকে। আরেকটা কথা ভাইয়া, আমার ধরা যাক আমি কি করব, বল আমাদের একটা ভেক্টর রাশি, যেটা আমরা পরে জানবো, কিন্তু আমি যদি একটা জিনিস বলি যে ধরা যাক আমি বল প্রয়োগ করে, আমরা কি করি, বল প্রয়োগ করে আমরা কোনো বস্তুর বেগ বাড়াই বা কমাই। এখন আমার কথা হচ্ছে যে আমি বেগ যে বাড়াবো বা কমাবো, বল কোন দিকে প্রয়োগ করব, এটাও আমার একটা প্রশ্ন, যে আমি বল কোন দিকে প্রয়োগ করব, বল কোন দিকে প্রয়োগ করব যাতে বেগ বাড়ে বা কমে। যাতে বেগ বাড়ে বা কমে, অর্থাৎ আমার এটাও প্রয়োজন। অর্থাৎ আমার কোন একটা বস্তু যদি ধরা যাক এই সরল পথে এইদিকে চলতে থাকে, আমি যদি এখন তার বেগের দিকেই বল প্রয়োগ করি, বেগের দিকে যদি আমি F বল প্রয়োগ করি তাহলে তার বেগ বাড়বে, কিন্তু আমি যদি উল্টা দিকে বল প্রয়োগ করি তাহলে তার কিন্তু বেগটা কমবে। কারণ আমি এইদিকে বল প্রয়োগ করলে তার উপর ত্বরণটাও এইদিকে কাজ করবে, আর আমি যে এইদিকে বল প্রয়োগ করি তার উপর ত্বরণটাও এইদিকে কাজ করবে। তো তাহলে ভাই আমি শুধু বল প্রয়োগ করছি 10 নিউটন মান, 5 নিউটন মানে বল প্রয়োগ করছি, এটুকু বলাটা এনাফ না। কেন? কারণ আমার বলের প্রয়োগ করার ফলে তার প্রভাবটা কোন দিকে সেটা বুঝতে হলেও কিন্তু আমার দিক জিনিসটা চলে আসতেছে। অর্থাৎ আমাকে একটা অ্যারো সাইন দিয়ে বা সামহাও আমাকে বোঝাতে হবে দিকটা কোন দিকে। আমি ভাই যদি এই ব্যাপারে আরেকটু ফার্দার একটা জিনিস, আরেকটা উদাহরণ দিয়ে যদি তোমাদেরকে বোঝাই, ধরা যাক আমরা ফুটবল খেলা দেখছি, ধরা যাক এটা হচ্ছে আমার ভূমি, ভূমির উপর একটা ফুটবল আছে। এখন ফুটবলার কি করলো, দুইজন ফুটবলার একই সময়ে, একজন ফুটবলার কোন দিকে লাথি মারলো, ফুটবলটাকে ধরা যাক এই দিকে লাথি মারলো। এখন তাহলে যদি ফুটবলটাকে এইদিকে লাথি মারে, বলটা কোন দিকে যাওয়ার কথা? বুঝতেই পারতেছি আমরা বলটা এইদিকে যাওয়ার কথা, রাইট? আচ্ছা, কিন্তু ওই একই মোমেন্টে আরেকজন ফুটবলার কি করলো, এদিক বরাবর বলটাতে লাথি মারলো, তাহলে এবার কোন দিকে যাওয়ার কথা? এদিকে যাওয়ার কথা।
কিন্তু অ্যাকচুয়ালি আমার ফুটবলটার উপর কয়টা এইদিকে একটা বল প্রয়োগ করছে একজন, এদিকে একটা বল প্রয়োগ করছে একজন, তাহলে বলটা অ্যাকচুয়ালি কোন দিকে যাবে, ফুটবলটা অ্যাকচুয়ালি কোন দিকে যাবে? ফুটবলটা তো এদিকেও যাবে না এদিকেও যাবে না, তাই না? ফুটবলটা কিন্তু একই সাথে দুই দিকে যাওয়া সম্ভব না, ফুটবলটা যে কোনো একদিকে যাবে। তো অ্যাকচুয়ালি এখানে যেটা হচ্ছে, ফুটবলটা এইদিকেও যাবে না এদিকেও যাবে না, ফুটবলটা হয়তো মাঝামাঝি কোনো একটা দিক এদিক বরাবর হয়তো চলে যাবে, অর্থাৎ সামনের দিকে চলে যাবে। এখন আমার কথা হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে, এখানে অ্যাকচুয়ালি আমি কি করছি, আমার একই বিন্দুতে দুইটা ভেক্টর রাশি কার্যকর ছিল, অর্থাৎ আমার এই বস্তুটার উপর একই বিন্দুতে একই সময়ে দুইটা আমার ভেক্টর রাশি কার্যকর ছিল। তাই সেক্ষেত্রে আমরা ভেক্টর রাশির আলটিমেট ফলাফল, অর্থাৎ এই দুইটার আলটিমেট ফলাফল বা কার্যকরী, আমি যেটা বলতে পারি যে এরকম ভেক্টর রাশির ক্ষেত্রে আমার যেটা হয়, এটা নট অনলি শুধু বেগের ক্ষেত্রেই বলের ক্ষেত্রেই প্রযোজ্য, আমার কার্যকরী ফলাফলটা কি হবে সেটা নির্ণয় করতে হয়। কার্যকরী ফলাফলটা কি হবে, যেমন কার্যকরী ফলাফলটা হচ্ছে এই দিক বরাবর, ঠিক আছে, এইটা হচ্ছে আমার কার্যকরী ফলাফল। এই কার্যকরী ফলাফলটাই কি অ্যাকচুয়ালি, এই কার্যকরী ফলাফলটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লব্ধি সম্পর্কে আমরা আমাদের যখন ইন্টারমিডিয়েট উঠবো এইচএসসি তে আমরা আরো বিস্তারিত জানবো। আমি জাস্ট তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম যে আমাদের অনেক সময় ভেক্টর রাশির কার্যকরী ফলাফল বা লব্ধি নির্ণয় করতে হয়, তখন আমাদের এই জিনিসটা জানা খুবই ইম্পর্টেন্ট যে কোন বলটা অ্যাকচুয়ালি কোন দিকে প্রযুক্ত করা হয়েছিল। তো ভাই অ্যাকচুয়ালি আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কি সেটা বুঝতে পারছি, এবং আমাদের যে কোশ্চেনটা ছিল যে ভেক্টর রাশির দিক লাগে কিন্তু দিক কেন ইম্পর্টেন্ট সেই জিনিসটা আশা করি আমরা বুঝতে পারছি। এবার ভাই আমাদের গতি চ্যাপ্টারে যে রাশিগুলো আছে তার মধ্যে অন্যতম যে দুটো রাশি সেটা হচ্ছে দূরত্ব ও সরণ। আমরা একটু এই দূরত্ব সরণ সম্পর্কে জানবো। ভাই জিনিসটা খুবই ইজি, আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি। প্রথম কথা হচ্ছে দূরত্ব, আমরা কি দেখছিলাম, দূরত্ব আমাদের কি রকম রাশি, দূরত্ব হচ্ছে আমাদের স্কেলার রাশি, দূরত্ব ছিল আমাদের স্কেলার রাশি, আর এই স্কেলার রাশিটার ভেক্টর ভার্সনটা হচ্ছে সরণ, সেটা হচ্ছে কি, তাহলে আমাদের সরণটা হচ্ছে কি, সরণটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এখন ভাই আমরা যদি একটু দূরত্বটা কি সেটা যদি একটু জানতে চাই, আমাদের দূরত্বটা কি ভাইয়া, ধরা যাক আমাদেরকে একটা ইনফরমেশন দিল কি, ধরা যাক একটা ছেলে 100 মিটার দৌড়ে গেল, ধরা যাক অভি নামে একজন ছেলে আমাকে বললো কি অভি 100 মিটার দৌড়ে গেল। এখন ভাই এই ইনফরমেশন থেকে আমি কি বুঝলাম, এই ইনফরমেশন থেকে আমি বুঝলাম না অভির অবস্থানের পরিবর্তন কতটুকু হলো। অভি এখন যে অবস্থানেই থাকুক, অভি আগে যেখানেই থাকুক, এখন সে কোথায় আছে আমি এক্স্যাক্টলি সেটা যদি নাও জানি, আমি একটুক জানি সে যে ডিসটেন্সটা কভার করছে সেটা কতটুক, 100 মিটার। অর্থাৎ এখান থেকে কি আমি বলতে পারি না যে অভির অবস্থানের পরিবর্তন, অভির অবস্থানের পরিবর্তন কত, অভির অবস্থানের পরিবর্তন হচ্ছে আমার 100 মিটার। তাহলে ভাই এই 100 মিটারটাই কি, 100 মিটারটাই হচ্ছে আমার দূরত্ব, বা ইংলিশে যেটাকে আমরা বলি কি ভাই ডিসটেন্স, বা আমরা সেটাকে ডি দিয়ে প্রকাশ করি। তাহলে ভাই আমি যেটা বুঝলাম, আমার দূরত্বটা কি, আমার টোটাল যে ডিসটেন্সটা কভার করছে, টোটাল সে যেই পথে গেছে সেই পথে টোটাল যে ডিসটেন্সটা কভার করছে সেটাই কি, সেটা হচ্ছে যে আমার সেটা হচ্ছে আমার দূরত্ব। তাহলে ভাই আমার এখানে সে কোন পথে গেছে সেটা একটু ইম্পর্টেন্ট। তার মানে ভাই আমি যেটা বলতে পারি দূরত্বের ক্ষেত্রে আমার হচ্ছে যে কোন পথে গেছে, কোন পথে বস্তুটা গেছে, কোন পথে গেছে সেটা জানাটা আমার কি জরুরি। আমাকে ভাইয়া যদি দূরত্বটা জানতে হয় সেটা জানাটা আমার জরুরি, কারণ এটা পথের উপর ডিপেন্ড করে। কিরকম পথের উপর ডিপেন্ড করে ভাই আমরা সেটা দেখতেছি। আচ্ছা তাহলে ভাই সরণ জিনিসটা কি, সরণ জিনিসটা, আচ্ছা ভাই এখান থেকে আমার অ্যাকচুয়ালি আমি জানতে পারতেছি না এটা কি, আমি জানতে পারতেছি না যে এই যে তার অবস্থানের পরিবর্তন হয়েছে 100 মিটার, এই অবস্থানের পরিবর্তনটা কোন দিকে। হ্যাঁ আমি এখান থেকে যে কোশ্চেনটা আমার অ্যারাইজ করছে সেটা কি, সেটা হচ্ছে অবস্থানের পরিবর্তন হয়েছে আমি বুঝতে পারছি, কিন্তু অবস্থানের পরিবর্তনটা অ্যাকচুয়ালি কোন দিকে, অবস্থানের পরিবর্তন কোন দিকে। যেমন ভাইয়া আমার ধরা যাক যদি এখানে, ধরা যাক আমি যদি এখান থেকে চিন্তা করি, যদি 100 মিটার দূরত্ব অতিক্রম করে, এদিক বরাবর 100 মিটার অতিক্রম করতে পারে, তাহলে তার অবস্থানের পরিবর্তনটা হচ্ছে কোন দিকে, এদিক থেকে। ধরা যাক এটা হচ্ছে আমার মূল বিন্দু, এদিক থেকে সে এদিকে গেছে। আবার এদিকেও যেতে পারে, এদিকেও 100 মিটার যেতে পারে, আবার এদিকেও 100 মিটার যেতে পারে, কিন্তু আমি তো অ্যাকচুয়ালি বুঝতেছি না তার অবস্থানের পরিবর্তনটা কোন দিকে হয়েছে। এদিকেও 100 মিটার যেতে পারে, তাহলে ভাই আমার এই যে অবস্থানের পরিবর্তনটা কোন দিকে এটা জানতে পারতেছি না। এই জিনিসটাই আমাকে কে জানায়, এই জিনিসটাই ভাই আমাকে জানায় হচ্ছে আমার সরণ। তাহলে ভাই সরণ জিনিসটা কি, সরণ জিনিসটা হচ্ছে ভাইয়া অ্যাকচুয়ালি সরণ জিনিসটা মেজার করে কি আমার দূরত্ব কতটুকু এবং তার সাথে দিকটা কোন দিকে।
বা সব আমি যদি আরো ইজিলি বলি ভাই, সরণ জিনিসটা আমাকে বোঝায় বস্তু কতটুকু সরছে, বস্তু কতটুকু সরছে, বস্তু কতটুকু, বস্তু টোটাল কতটুকু সরছে, এটাই কি, এটাই হচ্ছে ভাই আমার সরণ। অর্থাৎ এখানে আমার মানের সাথে এখানে আমি একটা মান পাই, সাথে আমি একটা দিকও পাই, এবং বস্তু কতটুকু সরছে সেটাই যদি আমার সরণ হয়, তার মানে অ্যাকচুয়ালি সরণ জিনিসটা কি, সরণ হচ্ছে যে আমার আদি বিন্দু থেকে শেষ বিন্দুর ন্যূনতম দূরত্ব, যেটা আদি বিন্দু থেকে শেষ বিন্দুর যে ন্যূনতম দূরত্ব, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর ন্যূনতম দূরত্বটাই কি ভাইয়া, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর ন্যূনতম দূরত্বটাই হচ্ছে আমার সরণ। তার মানে ভাইয়া সরণে আমি অ্যাকচুয়ালি কি জানতে পারতেছি, আমি তার অবস্থানের পরিবর্তনটা কোন দিক হচ্ছে সেটাও জানতে পারতেছি। যেমন আমি যদি বলে দিই যে তার অভি, যে ছেলেটা 100 মিটার গেছে, সে গেছে হচ্ছে যে ধরা যাক এটা হচ্ছে আমার পূর্ব দিক, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার পূর্ব দিক, সে পূর্ব দিকে 100 মিটার গেছে, অর্থাৎ তার দিকটা কোন দিকে, পূর্ব দিক বরাবর, পূর্ব দিক বরাবর কত, পূর্ব দিক বরাবর 100 মিটার, তাহলে এটাকে আমি বলতে পারবো আমার সরণ। অথবা আমি বললাম যে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে, এটা হচ্ছে ধরা যাক 30 ডিগ্রি, পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে সে কোথায় গেছে, 100 মিটার গেছে, তাহলে এই যে এটা হচ্ছে আমার সরণ। আচ্ছা, তাহলে ভাই আর আদি বিন্দু থেকে শেষ বিন্দুর ন্যূনতম দূরত্ব জিনিসটা কি, আমি যদি জিনিসটাকে একটু ছোট করে ফেলি, আশা করি ভাইয়া বোঝা যাচ্ছে। এটা ছিল আমার স্কেলার। আচ্ছা ভাইয়া, তো আমি যে জিনিসটা বলতেছিলাম, আমার আদি বিন্দু থেকে শেষ বিন্দুর ন্যূনতম দূরত্বটাই হচ্ছে সরণ। তাহলে ভাই এখান থেকে আমি সরণের আরেকটা ইনফরমেশন বলতে পারি না, যে সরণ অ্যাকচুয়ালি পথের উপর নির্ভর করে না। কি বললাম ভাইয়া, পথে, তুমি যেই পথেই যাও না কেন ভাইয়া, তোমার আদি বিন্দু থেকে শেষ বিন্দুর যেই দূরত্ব, সেটাই কি, সেটাই হচ্ছে সরণ। আমি যদি ভাই একটু উদাহরণ দিয়ে বুঝাই দূরত্ব আর সরণটা, তাহলে ভাইয়া জিনিসটা আরো ক্লিয়ার হবে। ধরা যাক এখানে আমার দুটো পয়েন্ট আছে, একটা পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট, আর একটা পয়েন্ট হচ্ছে আমার কি পয়েন্ট, বি পয়েন্ট। এখন ভাই আমি এ থেকে বি পয়েন্টে কত ভাবে যেতে পারি, আমি ধরা যাক এ থেকে বি পয়েন্টে এভাবে আঁকা বাঁকা পথে আসতে পারি। আমি যদি ভাই এই পথে আসি, এটা কি, এটা হচ্ছে আমার একটা দূরত্ব, এটাকে আমি বললাম যে দূরত্ব d1। আবার ভাই আমি এইভাবেও যেতে পারি, এইভাবে আরেকটা আঁকা বাঁকা পথে গেলাম, এটা হচ্ছে আমার দূরত্ব d2। আবার ভাই আমি এইভাবে আসতে পারি, এখানে প্রথমে সোজা আসলাম, আবার এখানে গেলাম, আবার এভাবে গেলাম, আমি এভাবেও বি বিন্দুতে আসতে পারি, তাহলে এটাও আমার একটা দূরত্ব। অর্থাৎ আমি এখানে টোটাল যে ডিসটেন্স গুলো কভার করছি, এইভাবে ধরা যাক এই যে বক্রপথে আমি টোটাল যত ডিসটেন্স কভার করছি সেটা হচ্ছে আমার দূরত্ব। আবার এই বক্রপথে যতটুকু ডিসটেন্স কভার করছি সেটা হচ্ছে আমার আরেকটা দূরত্ব। এই সবগুলোই হচ্ছে আমার দূরত্ব। কিন্তু আমি যদি বলি আমি এ থেকে বি তে গেছি, আমি যেই পথেই যাই না কেন, আমার সরণটা কত, সরণ কিন্তু ভাইয়া এগুলা কোনোটা না। তাহলে ভাই সরণটা কি, সরণটা হচ্ছে ভাইয়া, এই সরণ হচ্ছে এ থেকে বি এর ন্যূনতম দূরত্ব, কারণ তার এ বিন্দুটা কি, এ বিন্দুটা হচ্ছে ভাই আমার আদি বিন্দু, এ বিন্দুটা হচ্ছে আমার আদি বিন্দু, আর বি বিন্দুটা হচ্ছে আমার শেষ বিন্দু। এবং আমরা অলরেডি দেখছি আমাদের সরণটা কি, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর ন্যূনতম দূরত্ব, সেটা হচ্ছে কি ভাইয়া, এই যে স্ট্রেট লাইনটা। তার মানে ভাই আমি এখানে আমার যে হলুদ কালারের অ্যারো চিহ্ন দিয়ে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সরণ, সেটাকে আমি বলবো s। তাহলে সরণকে ভাই আমরা কি দ্বারা প্রকাশ করি, s দ্বারা। দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি, d দ্বারা। তাহলে ভাই এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এখন ভাইয়া তাহলে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর ন্যূনতম দূরত্বটাই যদি সরণ হয়, তাহলে ভাইয়া ধরা যাক আমি যদি একটা বৃত্তাকার পথে পরিভ্রমণ করি, ধরা যাক এটা হচ্ছে আমার একটা বৃত্ত, এই বৃত্তাকার পথে আমার একটা বস্তু কি করছে, বৃত্তাকার পথে বস্তুটা সম্পূর্ণ ঘুরে আবার তার আগের জায়গায় আসছে। সম্পূর্ণ ঘুরে যখন বস্তুটা আগের জায়গায় আসছে, তখন তার সরণ কত। এখন ভাই আদি বিন্দু এটা, শেষ বিন্দু এটা, বস্তুটা ঘুরে আগের জায়গায় চলে আসছে, তাহলে ভাই তার সরণ 0 হবে না।
কেন ভাইয়া জিরো? কারণ আদি বিন্দু থেকে শেষ বিন্দুর মধ্যে এখন আর কোনো দূরত্বই নেই। কিন্তু ভাইয়া তার দূরত্ব কি জিরো হবে? না ভাইয়া, তার দূরত্ব কখনোই জিরো হবে না। দূরত্ব কখনোই জিরো হবে না। অ্যাকচুয়ালি দূরত্বটা কি হবে? দূরত্বটা হবে হচ্ছে যে আমার এই বৃত্তের পরিধির সমান। সে যদি বৃত্তটাকে সম্পূর্ণ একবার প্রদক্ষিণ করে। তাহলে ভাই দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারছি। আমরা যদি একটু দূরত্ব আর সরণের সংজ্ঞাটা দেখি, আমাদের ফিজিক্সের ভাষার সংজ্ঞাটা, দূরত্বকে পারিপার্শ্বিকের সাপেক্ষে আমাদেরকে সবসময় একটা সাপেক্ষ চিন্তা করতে হয়, যেটা আমাদের প্রসঙ্গ কাঠামো। পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন বোঝানোর জন্য, জাস্ট অবস্থানের পরিবর্তন বোঝানোর জন্য যে রাশি ব্যবহার করা হয় সেটাই দূরত্ব। আর সরণের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, নির্দিষ্ট দিক। এখানে আমাকে ফোকাস রাখতে হবে কি? দিক। নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। আচ্ছা, এখন ভাইয়া দূরত্ব সরণের ক্ষেত্রে আমি আরেকটু, আমাদের অনেক সময় পরীক্ষায় এই জাতীয় কিছু কোশ্চেন আসে। কিরকম? যেমন ধরা যাক, আমাদেরকে বললো যে একটি বস্তু বা একজন ব্যক্তি প্রথমে এদিক বরাবর গেছে, এদিক বরাবর 4 মিটার গেছে, দেন এদিক বরাবর গেছে 3 মিটার। কি বললো? এদিক বরাবর গেছে 4 মিটার, এদিক বরাবর গেছে 3 মিটার। এখন বলছে যে দূরত্ব কত, বস্তুটার দূরত্ব কত অতিক্রম করছে এবং সরণ কতটুকু। তাহলে আমার বস্তুটার দূরত্ব এবং সরণটা বের করতে হবে। অ্যাকচুয়ালি ভাই দূরত্বটা কত? দূরত্বটা আমরা জানি, দূরত্বটা হচ্ছে 4 যোগ 3। কারণ দূরত্বের ক্ষেত্রে আমরা কি দেখবো? সে টোটাল যে ডিসটেন্স কভার করছে, 4 মিটার এদিকে, 3 মিটার এদিকে, 4 যোগ 3 অর্থাৎ 7 মিটার। এটা হচ্ছে আমার দূরত্ব। কিন্তু সরণ কি ভাইয়া এটা? তার আদি বিন্দুটা কোনটা ভাইয়া? আদি বিন্দু এটা না? আর শেষ বিন্দু তো ভাইয়া এটা। তাহলে আদি বিন্দু থেকে শেষ বিন্দু যে ন্যূনতম দূরত্ব, সেটাই কি হবে ভাইয়া? সেটাই হবে হচ্ছে যে আমার সরণ। তাহলে এখান থেকে আমি যদি একটা অ্যারোটা নিই, তাহলে ভাই এই যে ডিসটেন্সটা, এটাই হচ্ছে আমার সরণ s। এটাই হচ্ছে আমার সরণ s। এখন ভাই এই সরণ s এর মানটা কিভাবে বের করব? সেটা আমরা জানি, পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা ইউজ করি, তাহলে এটা কত আসতেছে? √3 স্কয়ার যোগ 4 স্কয়ার, যেটার মান হচ্ছে 5। তাহলে ভাই আমাদের সরণ কত মিটার? সরণ হচ্ছে 5 মিটার। এই জাতীয় কোশ্চেন আমাদের আসে। আবার অনেক সময় আমাদের আসে যে সরণ ও দূরত্ব সরণের পার্থক্য বের করো, তখন একটা থেকে একটা বিয়োগ দিব। 7 থেকে 5 বিয়োগ দিলে আমাদের 2 মিটার পাচ্ছি। আবার অনেক সময় আমাদের আসে কি? দূরত্ব সরণের অনুপাত বের করো, তখন একটা দিয়ে একটা ভাগ করে দিব। আবার ভাই আমাদের অনেক সময় এই জাতীয় কোশ্চেনও পরীক্ষায় আসে, যেটা হচ্ছে ধরা যাক আমাদের একটা বস্তু এমনি বৃত্তাকার পথে প্রদক্ষিণ করতেছে, বৃত্তাকার পথ থেকে প্রদক্ষিণ করতেছে। আচ্ছা, এখন এই বস্তুটা ধরা যাক এখানে ছিল, প্রথম বস্তুটা এখানে ছিল, দেন বস্তুটা এখান থেকে এখানে আসছে, অর্থাৎ এবং এই বৃত্তের রেডিয়াস কত? এই বৃত্তের রেডিয়াস ধরা যাক আমাকে ব্যাসার্ধ দেওয়া আছে 1 মিটার। আচ্ছা, এখন ভাইয়া কথা হচ্ছে, আমাকে বলছে যে এই বস্তুটা এখান থেকে এখানে আসছে, অর্থাৎ বৃত্তাকার পথে 1/4 পথ সে অতিক্রম করছে। 1/4 পথ অতিক্রম করছে। এখন আমার কোশ্চেন হচ্ছে দূরত্ব কত, সরণ কত? দূরত্ব কত আর সরণ কত? এই কোশ্চেনটা যদি ভাই আমরা পারি, তাহলে আমাদের দূরত্ব সরণের কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এখন ভাইয়া আমাদের দূরত্ব কতটুকু? দূরত্ব হচ্ছে যে সেই বৃত্তের টোটাল পরিধির 4 ভাগের 1 ভাগ না? সে এই যে ডিসটেন্সটা কভার করছে ভাইয়া, এটাই তো হচ্ছে আমার দূরত্ব। সে তো এইখান থেকে এখানে বৃত্তাকার পথে গেছে, তাহলে আমার যে পরিধির 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ পরিধি কত ভাই? আমার পরিধি হচ্ছে 2πr। 2πr মানে হচ্ছে 2π ইনটু 1 ইনটু তার হচ্ছে 1/4, অর্থাৎ ভাই আমার কত আসতেছে? আমার আসতেছে π/2 মিটার। π/2 মিটার আসতেছে। তাহলে এটা হচ্ছে আমার দূরত্ব। কিন্তু ভাই সরণ কোনটা? সরণ হচ্ছে এই আদি বিন্দু এবং শেষ বিন্দুর ন্যূনতম দূরত্ব। ভাই আমরা যদি একটু দেখি, আমাদের সরণ কি এটা না? আমরা যদি একটু খেয়াল করি, ভাই আমাদের সরণ তো অ্যাকচুয়ালি এটা। আচ্ছা, আর এটা হচ্ছে কি আমাদের বৃত্তের ব্যাসার্ধ। এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, সেটার মান কত? এটাও হচ্ছে আমাদের r = 1 মিটার। এখন ভাই সরণ হচ্ছে এই s। ভাই s কত? s अगेन আমরা কিভাবে বের করতে পারি? s আমরা अगेन পিথাগোরাসের উপপাদ্য দিয়ে যদি বের করি, তাহলে √1² যোগ 1²। এখন মজার বিষয় হচ্ছে আমরা কি জানি ভাই? 1 আর 1 কে যোগ করলে 2 হয়, তাহলে আমরা কত পাচ্ছি? √2। তাহলে ভাই সরণ হচ্ছে আমার কত? √2 মিটার। তাহলে ভাই দূরত্ব আমি পাইলাম π/2 মিটার, কিন্তু সরণ কিন্তু আমি ভাই পাইলাম √2 মিটার। তাহলে এটাই হচ্ছে ভাই আমাদের দূরত্ব সরণের মধ্যে পার্থক্য। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস, আমি যদি একটু
আমি যদি একটু স্লাইডটা কপি করি, আচ্ছা। আর ভাইয়া তাহলে আমাদের যে জিনিসটা বুঝতে হবে, দূরত্ব আর সরণের একক কি? দূরত্বের যে একক, দূরত্বের একক কি? দূরত্বের একক হচ্ছে ভাইয়া মিটার। দূরত্বকে আমরা মিটার দিয়ে প্রকাশ করি, এবং দূরত্বের আমরা যদি বলি ডিস্টেন্সের মাত্রা কি? ডিস্টেন্সের মাত্রাও হচ্ছে যে কি ভাইয়া? লেন্থ। আমরা হচ্ছে যে লেন্থকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব। আর ভাইয়া সরণ, সরণ এস কেও আমরা কি দিয়ে প্রকাশ করি? মিটার এককেই প্রকাশ করি। আর ভাইয়া সরণেরও যদি আমরা মাত্রা বের করি, সরণের মাত্রা কত হবে? সরণের মাত্রা সেটাও হচ্ছে ভাইয়া লেন্থ। আচ্ছা, আর ভাই সরণের ক্ষেত্রে যেহেতু আমাদের দিকটা ইম্পর্টেন্ট, সরণের ক্ষেত্রে যেহেতু আমাদের দিকটা ইম্পর্টেন্ট, সরণের দিক অ্যাকচুয়ালি কোনটা? আমাদের সরণের দিকটা কোনটা? সরণের দিক হচ্ছে ভাই কোনটা? আদি থেকে শেষের দিকে। আদি থেকে শেষের দিকে। আদি বলতে কি ভাই? এখন ভাই আদি, আদি বলতে আমি কি বুঝাচ্ছি? আদি বলতে আমি ভাই যেটা বুঝাচ্ছি, আদি বলতে আমি ভাই বুঝাচ্ছি আমাদের সময় গণনা যখন শুরু করছি, অর্থাৎ t = 0 যে সময়, সেটা হচ্ছে আমাদের আদি, এবং শেষ হচ্ছে আমাদের যখন আমাদের সময় গণনা শেষ। অর্থাৎ আমরা যদি t সময় পর্যন্ত গণনা করি, তাহলে t = t সময় পর্যন্ত, t = t সময় পর্যন্ত হচ্ছে আমাদের শেষ। তাহলে ভাই আমরা যদি আগের উদাহরণে দেখি, আমাদের এই যে উদাহরণটা, এই উদাহরণের সরণের দিক কোনটা? সরণের দিক হচ্ছে যে ভাইয়া এই যে এদিক থেকে এদিকে, এটা হচ্ছে আমার সরণের দিক। এই ক্ষেত্রে আমার সরণের দিক কোনটা? আদি থেকে শেষের দিক, অর্থাৎ এইটা হচ্ছে আমার সরণের দিক, এই দিক বরাবর এই দিক বরাবর। তাহলে ভাই আমরা দূরত্ব এবং সরণের একক কি, মাত্রা কি, সেটাও বুঝলাম। এবং সরণের দিক অ্যাকচুয়ালি কোনটা হয়? সব সময় বস্তু যদি আদি বিন্দু যদি এটা হয়, শেষ বিন্দু যদি এটা হয়, আদি থেকে শেষ বিন্দুর দিকে, এটাই হচ্ছে কি ভাইয়া? আমার সরণের দিক। আশা করি ভাই আমরা দূরত্ব ও সরণটা বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, এরপরে আমাদের যে রাশিটা আমরা দেখবো, যে রাশিগুলো, সেটা হচ্ছে দ্রুতি ও বেগ। এখানে ভাই আমরা যদি একটু দেখি দ্রুতি আর বেগ জিনিসটা কি। প্রথমে ভাই আমরা যদি দ্রুতি দেখি, দ্রুতি জিনিসটা কি? দ্রুতি হচ্ছে যে, দ্রুতির নাম দেখেই ভাইয়া বোঝা যাচ্ছে না দ্রুতি কি হবে। দ্রুতি হচ্ছে ভাইয়া একটা বস্তু কত দ্রুত যায়, সেটাই হচ্ছে দ্রুতি। ধরা যাক আমি একটা নির্দিষ্ট স্থান থেকে আরেকটা নির্দিষ্ট স্থানে যেতে চাচ্ছি। ধরা যাক দুটো বস্তু এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে, একজনের যেতে একটু কম সময় লাগলো, আরেকজনের যেতে একটু বেশি সময় লাগলো। তবে একজনের কম লাগলো, একজনের বেশি লাগলো, এর কারণটা কি? এর কারণটাই হচ্ছে ভাই তাদের মধ্যে যে রাশিতে অ্যাকচুয়ালি ডিফারেন্স ছিল দুইটা বস্তুর মধ্যে, যে কারণে তাদের টাইমের ডিফারেন্সটা হয়েছে, সেটা হচ্ছে তাদের অ্যাকচুয়ালি ভাই দ্রুতিতে ডিফারেন্স ছিল। তার মানে দ্রুতি জিনিসটা কি ভাই? দ্রুতি হচ্ছে কোনো বস্তু ঠিক কতটা দ্রুত যায়। এখন ভাই কতটা দ্রুত যায় বলতে কি ভাইয়া, অর্থাৎ যখন কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, সে অবস্থানের পরিবর্তনটা কতটা দ্রুত হচ্ছে। যার অবস্থানের পরিবর্তন বেশি দ্রুত হবে তার কি দ্রুতি বেশি, যার অবস্থানের পরিবর্তন কম দ্রুত হবে তার দ্রুতিটা কম। তাহলে ভাই অবস্থানের পরিবর্তনটা কত দ্রুত হচ্ছে সেটাই কি আমরা দ্রুতি দিয়ে মেজার করতেছি না? তার মানে ভাই এই জিনিসটা অ্যাকচুয়ালি কি আমরা ছোটবেলায় অ্যাকচুয়ালি যখন পড়ছি, ছোটবেলায় আমরা দ্রুতি বেগ এগুলোকে এক হিসেবেই পড়ছি। মানে এই জিনিসটা কি বোঝায় ভাই? এই যে জিনিসটা জাস্ট স্পিড বোঝায়। তাহলে ভাই দ্রুতির সাথে কার সম্পর্ক? অবস্থানের পরিবর্তন। ভাই অবস্থানের পরিবর্তন বলতে কি? অবস্থানের পরিবর্তন বলতে ভাই আমরা কি দেখছি? অবস্থানের পরিবর্তন আমাদের, আমরা দূরত্বকে ইন্ডিকেট করি না, দূরত্ব ডিস্টেন্স। তখন ভাই আমি এখান থেকে একটা ডিসিশন আসতে পারি না যে আমার যদি নির্দিষ্ট সময়ে যদি আমি বলি যে ভাইয়া ধরো যাক আমার একটা বস্তু নির্দিষ্ট সময়ে যদি বেশি দূরত্ব যায়, নির্দিষ্ট সময়ে আমার যদি ভাইয়া বেশি দূরত্ব যায়, বেশি দূরত্ব গেলে আমার কি বেশি ভাইয়া? দ্রুতিটা বেশি। দ্রুতি কি হবে ভাইয়া? বেশি হবে। আর ভাইয়া একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কম দূরত্ব যায় কোনো বস্তু কম দূরত্ব গেলে ওই বস্তুর দ্রুতি কি হবে? কম। তাহলে ভাইয়া আমার এখানে কি ইম্পর্টেন্ট? আমি কি বুঝতে পারতেছি যে আমার দূরত্বটা, তার মানে ভাই আমি দ্রুতি মেজার করার সময় আমার কোন রাশিটা লাগে? দ্রুতি মেজার করার সময় আমার দূরত্ব রাশিটা লাগে। তাহলে ভাই দ্রুতির সূত্রটা কি হবে? আমি যদি এই জাস্ট একটু ইনফরমেশন থেকে বোঝার চেষ্টা করি, নির্দিষ্ট সময় বেশি দূরত্ব গেলে দ্রুতি বেশি, কম দূরত্ব গেলে দ্রুতি কম। তাহলে ভাই দ্রুতির সূত্রটা এরকম লিখতে পারি না যে দ্রুতিকে আমি ইংলিশে কি বলতে পারি ভাই? স্পিড। তাহলে আমার দ্রুতি বাই স্পিড ইজ ইকুয়াল টু হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আমি মোট যে অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করব সেটা, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই কি? একটা নির্দিষ্ট সময়। তাহলে নিচে আসবে কি আমার ওই দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগছে, অর্থাৎ অতিক্রান্ত সময়।
তাহলে ভাই এই জিনিসটা বুঝতে পারছি দ্রুতি কি। এখন ভাই অতিক্রান্ত দূরত্ব কি, অতিক্রান্ত দূরত্বকে আমরা যদি ডেল ডি দিয়ে প্রকাশ করি, ডেল ডি, আর অতিক্রান্ত সময়কে যদি ভাই আমরা ডেল টি দিয়ে প্রকাশ করি, তাহলে ভাই আমি স্পিড সমান কি লিখতে পারি, স্পিড বা দ্রুতি সমান, আমি স্পিড বা দ্রুতি সমান কি লিখতে পারি না, যে ডেল ডি অর্থাৎ দূরত্বের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। অর্থাৎ ভাই এইটুক দূরত্ব অতিক্রম করতে আমার যে সময় লাগছে আমি এখানে সেই সময়টাই বসাবো। অর্থাৎ ভাই কি বললাম, ধরা যাক আমার একটা বস্তু এইখান থেকে এই অবস্থান থেকে এই অবস্থানে গেছে, কারণ এই অবস্থান থেকে এই অবস্থানে যাইতে যদি সে ডি দূরত্ব অতিক্রম করে, আর এই ডি দূরত্ব অতিক্রম করতে যদি তার টি সময় লাগে, তাহলে এই ডি বাই টি এই জিনিসটাই হচ্ছে কি ভাই আমার দ্রুতি। আশা করি ভাই এই জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, এখন ভাই আমাকে যে জিনিসটা বুঝতে হবে, দ্রুতির ক্ষেত্রে কি ভাই আমরা কি কোনো দিকের কোনো বিষয় পাচ্ছি, যে অ্যাকচুয়ালি কোন দিকে ও অবস্থানের পরিবর্তন হচ্ছে। আমি জানি হচ্ছে যে কি আমার অতিক্রান্ত দূরত্বকে যদি আমি সময় দিয়ে ভাগ দিই তাহলে আমি পাচ্ছি দ্রুতি। আমি যদি ভাই তোমাদেরকে দ্রুতির ফিজিক্সের ভাষায় সংজ্ঞাটাও দেখাই, আমরা যদি দেখি সময়ের সাথে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে, দ্রুতি বলে, কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের হার। কিন্তু ভাইয়া এখানে কি আমার দিকটা কি আমি কি শুরু হইতে পারতেছি যে অবস্থানের পরিবর্তনটা অ্যাকচুয়ালি কোন দিকে হচ্ছে? না ভাইয়া, এখানে দিকটা কি, এখানে দিক জানা যাচ্ছে না। দ্রুতির ক্ষেত্রে ভাইয়া দিক আমি কি বলতে পারি না, দ্রুতির ক্ষেত্রে দিক জানা যাচ্ছে না। তাহলে ভাইয়া দ্রুতির ক্ষেত্রে যদি দিক জানা না যায় তাহলে আমার দ্রুতিটা কি, দ্রুতিটা কি আমার একটা স্কেলার রাশি না? তাহলে ভাই দ্রুতিটা কি, দ্রুতিটা হচ্ছে আমার একটা স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি। ভাই একটু আমরা বুঝতে পারছি। এখন ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে, এই জিনিসটা একটু ছোট করে ফেলি। এখন ভাই আমার প্রশ্ন হচ্ছে, কোন বস্তুর দ্রুতি, ধরা যাক আমি ভাই বললাম যে কোন বস্তুর দ্রুতি হচ্ছে কত, কোন বস্তুর দ্রুতি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ভাই আমরা দ্রুতির একক কি ভাই, তাহলে দ্রুতির একক, আচ্ছা দ্রুতির এককটাও ভাই আমরা এখান থেকে বের করে ফেলি। একক কি হবে ভাই, আচ্ছা একটু প্রবলেম হচ্ছে, আচ্ছা যাই হোক, আমাদের এখানে এককটা কি হবে ভাই, দূরত্বের একক। দূরত্বের এককটা কি, দূরত্বের এককটা হচ্ছে ভাই কি আমাদের দূরত্বের একক, দূরত্বের এককটা কি আমাদের, দূরত্বের এককটা হচ্ছে মিটার। আর ভাইয়া হ্যাঁ ভাইয়া, যেটা বলতেছিলাম যে আমাদের দূরত্বের এককটা কি, দূরত্বের এককটা ছিল ভাইয়া মিটার। আর ভাই সময়ের এককটা কি, সময়ের এককটা হচ্ছে ভাইয়া সেকেন্ড। তাহলে আমার দ্রুতির এককটা কি হবে, দ্রুতির এককটাও হবে ভাইয়া মিটার পার সেকেন্ড। এখন ভাই আমার প্রশ্নটা ছিল যে কোন বস্তুর দ্রুতি, কোন বস্তুর দ্রুতি, কোন বস্তুর দ্রুতি 2 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়? ধরা যাক কোন বস্তুর দ্রুতি 2 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়? কোন বস্তুর দ্রুতি 2 মিটার পার সেকেন্ড বলতে অ্যাকচুয়ালি ভাইয়া যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে, ধরা যাক, তাহলে ভাইয়া যে জিনিসটা বলতেছিলাম যে কোন বস্তুর দ্রুতি 2 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝায়, ধরা যাক এটা হচ্ছে আমার সেই বস্তুটা, এই বস্তুটার দ্রুতি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, বস্তুটা এই দিক বরাবর যাচ্ছে। তার মানে হচ্ছে ভাইয়া বস্তুটা যখন যাচ্ছে, এই যে বস্তুটা, জি ভাইয়া আমরা যদি দেখি এই যে বস্তুটা, এই বস্তুটা প্রথমে এখান থেকে এখানে যখন যাচ্ছে, অর্থাৎ সে কি করতেছে, প্রতি সেকেন্ডে 2 মিটার করে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে এখানে যখন বস্তুটা যাচ্ছে প্রতি সেকেন্ডে সে কত অতিক্রম করতেছে, 2 মিটার। আমি যদি ভাই একটু মার্ক করে দেখি, ধরা যাক এটা হচ্ছে আমার টি, এটা হচ্ছে আমার টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডে বস্তুটা এখানে, এটা হচ্ছে ভাই আমার টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড, এটা হচ্ছে আমার টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড, এটা হচ্ছে ভাই আমার টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড, এরকম করে ভাই বস্তুটা সামনের দিকে আগাচ্ছে। এখন ভাইয়া বস্তুটা যখন এখান থেকে এখানে যাচ্ছে, বস্তুটা যখন এখান থেকে এখানে যাচ্ছে, তখন বস্তুটা কত অতিক্রম করতেছে দূরত্ব, 2 মিটার। বস্তুটা যখন 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড যাচ্ছে তখন কত মিটার, 2 মিটার। এখান থেকে এখানে যাচ্ছে 2 মিটার। এভাবে টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ডেও 2 মিটার, টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ডেও 2 মিটার, টি ইজ ইকুয়াল টু 6 সেকেন্ডেও 2 মিটার। এরকম করে ভাই সে 2 মিটার 2 মিটার করে বস্তুটা দূরত্ব অতিক্রম করতেছে। আচ্ছা ভাই এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তাহলে ভাই আমরা কি বুঝতে পারছি, দ্রুতি হচ্ছে আমাদের স্কেলার রাশি, দ্রুতির কোনো কি নেই, দ্রুতির আমাদের কোনো দিক নেই। কিন্তু ভাইয়া এখন এখান থেকে আমরা আরেকটা জিনিস অবজার্ভ করে বলতে পারি না ভাইয়া, তাহলে যে দ্রুতি
আবার ধরা যাক আমি যদি এখানে আরেকটু দেখাই, ধরা যাক এখানে আরেকটা বস্তু আছে, আমরা যদি একটু চিন্তা করি, এই যে বস্তুটা, এই বস্তুটা ধরা যাক প্রথমে যখন এখানে ছিল, এরপর এখান থেকে সে যখন এখানে যাচ্ছে তার বেগ আস্তে আস্তে বাড়তেছে, অর্থাৎ যখন সময় 1 সেকেন্ড তখন তার বেগ হচ্ছে কত ভাইয়া, ধরা যাক 1 মিটার পার সেকেন্ড। যখন ভাইয়া তার সময় আরেকটু গেছে তখন তার বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ভাইয়া যখন সময় আরেকটু গেছে তখন তার বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমি এই জিনিসটা যদি একটু দেখাই, তো ধরা যাক এখানে হচ্ছে বস্তু t = 0 সেকেন্ড। আচ্ছা, এখানে আসলে কত, t = 1 সেকেন্ড। এখানে কত ভাইয়া, t = 2 সেকেন্ড। এখানে t = 3 সেকেন্ড। এখন ভাইয়া বস্তুটা যখন এখান থেকে এখানে যাচ্ছে, এখানে প্রথমে ভাইয়া ধরে নিচ্ছে তার দ্রুতি কত ছিল, স্পিড ছিল 0 মিটার পার সেকেন্ড। এখানে ভাইয়া কত, এখানে হচ্ছে যে 1 মিটার পার সেকেন্ড। এখানে হচ্ছে কত, 2 মিটার পার সেকেন্ড। এখানে হচ্ছে ভাইয়া 3 মিটার পার সেকেন্ড। তাহলে ভাই আমরা বুঝতে পারতেছি এখানে আরেকটু বেশি হবে, এখানে ধরা যাক 4 মিটার পার সেকেন্ড। আবার ভাই এমনও হতে পারে বস্তুটা চলতে চলতে এখানে এসে কি হয়ে গেছে, এখানে এসে আবার তার বেগ 0 হয়ে গেছে। বেগ বলতে ভাই আমরা দ্রুতি বুঝাচ্ছি। কি বললাম ভাইয়া, এখানে এসে তার দ্রুতি আবার 0 হয়ে গেছে একটা নির্দিষ্ট সময় পর। ধরা যাক t = 10 সেকেন্ড। t = 10 সেকেন্ডে এসে তার দ্রুতি 0 হয়ে গেছে। এখন ভাইয়া এই যে বস্তুটা যে এইভাবে চলতেছে, প্রথমে 1 সেকেন্ডে যাওয়ার পর তার দ্রুতি হয়ে গেছে 1 মিটার, তারপর 1 সেকেন্ডে দ্রুতি 2 মিটার। এখানে কি ভাইয়া আগের কেসটার মতো হইছে যে প্রত্যেকবার সে 2 মিটার করে যাচ্ছে? এখানে কিন্তু তা হবে না, কারণ এখানে যখন ভাইয়া তার যখন 0 থেকে 1 মিটার হইছে, এই 1 সেকেন্ডে কিন্তু সে 1 মিটার দূরত্ব অতিক্রম করছে। এরপর যখন ভাইয়া তার 1 থেকে 2 তার বেগটা বেড়ে গেছে 1 মিটার থেকে 2 মিটার, তখন এখানে কিন্তু অর্থাৎ আমরা যেটা বুঝতেছি যে এখানে তার বেগটা কিন্তু ভাই আস্তে আস্তে বাড়তেছে। বেগটা যেহেতু আস্তে আস্তে বাড়তেছে, বেগটা যেহেতু কনস্ট্যান্ট থাকতেছে না, তাহলে কিন্তু সে ভাই কি করতেছে, এই যে এই সময়টুকু যখন তার বেগ 1 মিটার পার সেকেন্ড, তখন কিন্তু সে প্রতি সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করতেছে। যখন তার বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তখন সে প্রতি সেকেন্ডে অর্থাৎ 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মাঝে সে কিন্তু 2 মিটার অতিক্রম করবে। যখন তার বেগ 3 মিটার পার সেকেন্ড, তখন কিন্তু সে প্রতি সেকেন্ডে 3 মিটার অতিক্রম করতেছে। এভাবেই কিন্তু ভেতর এখন কিন্তু অতিক্রান্ত দূরত্বটা আর ফিক্স থাকতেছে না। তাহলে ভাইয়া আমরা কি এখান থেকে বলতে পারি না, একটা ধারণা আসতে পারি না সুষম আমাদের দ্রুতিটা, তাহলে আমরা কি এই জিনিসটা বলতে পারি না যে আমাদের দ্রুতি দুই প্রকার? একটা হচ্ছে ভাইয়া সুষম দ্রুতি, আমরা যদি বলি একটা হচ্ছে আমাদের কি সুষম দ্রুতি, আরেকটা হচ্ছে কি ভাই আমাদের অসম দ্রুতি। তাহলে ভাই আমাদের দ্রুতিটা কি দুই প্রকার, একটা হচ্ছে সুষম দ্রুতি, একটা হচ্ছে অসম দ্রুতি। তাহলে ভাই সুষম দ্রুতিটা কি, বস্তুর অবস্থানের পর সময়ের সাথে অবস্থানের পরিবর্তন যদি সবসময় একটা ফিক্সড হারে হইতে থাকে, অবস্থানের পরিবর্তনটা যদি ধ্রুবক হয়, আমরা কিন্তু ভাই সংজ্ঞাটা কি দেখছিলাম, আমরা সংজ্ঞাটা দেখছিলাম হচ্ছে যে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হার। এখন দ্রুতির ক্ষেত্রে অবস্থানের পরিবর্তনের হারটা যদি ফিক্স থাকে, কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে, যেমন আমাদের এই কেসে হয়েছিল, তখন কিন্তু এটাকে ভাই বলবো সুষম দ্রুতি। আর ভাই অবস্থানের পরিবর্তনটা যদি কি হয় ভাইয়া, ফিক্স না থাকে, যেমন এখানে অবস্থানের পরিবর্তন প্রথমে 1 মিটার করে হচ্ছে, পরে 2 মিটার করে হচ্ছে, পরে 3 মিটার করে হচ্ছে, তখন কিন্তু এটাকে বলবো ভাই আমরা অসম দ্রুতি। এই জিনিসটা ভাই আমরা বুঝতে পারছি আশা করি। আচ্ছা ভাই, নেক্সট যদি আমরা মুভ করি, তখন ভাই এবার আমাদের টপিকটা কি, এবার আমাদের টপিক হচ্ছে বেগ। এখন ভাই বেগ জিনিসটা কি, বেগ হচ্ছে যে আমরা জানি বেগ হচ্ছে যে আমাদের ভেক্টর রাশি, এবং এই দ্রুতির ভেক্টর ভার্সনটাই হচ্ছে ভাই আমাদের বেগ। তাহলে ভাই বেগ জিনিসটা কি, বেগটা হচ্ছে যে আমাদের, বেগের ক্ষেত্রে আমাদের কি থাকবে, মান ও দিক দুটোই থাকবে। বেগের ক্ষেত্রে ভাই কি বললাম, মান ও দিক দুটোই থাকবে। মানটা কি ভাইয়া, মানটা হচ্ছে যে দ্রুতির মানটাই কিন্তু বেগের মান। অর্থাৎ কোন একটা বস্তু যখন চলতেছে, তখন তার কিন্তু একটা দ্রুতিও আছে, বেগও আছে। এখন ভাই আমি যদি প্রশ্ন করি যে তার বেগের মানটা কত, বেগের মানটা অ্যাকচুয়ালি তার দ্রুতির মানটা। বেগের মানটা কি ভাইয়া, আমি যদি একটু লিখে দিই, বেগের মানটা হচ্ছে দ্রুতির মান। তাহলে ভাই বেগের পার্থক্যটা কি, বেগ আর দ্রুতির পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ভাই দিকে। বেগের একটা এক্সট্রা দিক আছে, কিন্তু দ্রুতির ক্ষেত্রে আমাদের কোনো কি ছিল না ভাইয়া, দ্রুতির ক্ষেত্রে কোনো দিক ছিল না। এখন ভাইয়া তাহলে আমাদের যখন বেগ বলতে হবে, আমাদেরকে অ্যাকচুয়ালি দুটো জিনিস বলতে হয়, বেগের মান ও দিক। বেগের মানটা তো দ্রুতির মান, আমি বলবো যে বস্তুর বেগ হচ্ছে যে 2 মিটার পার সেকেন্ড বা 3 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে দ্রুতির মানটা। আর ভাইয়া দিকটা বলে দিতে হবে, হয়তো আমরা দিকটা বলতে পারি যে উত্তর দিক বরাবর 2 মিটার পার সেকেন্ড, অথবা দক্ষিণ দিক বরাবর 2 মিটার পার সেকেন্ড, অথবা ভাই আমরা বলতে পারি উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে 2 মিটার পার সেকেন্ড। এভাবে তার মানে ভাই বেগের সাথে আমাদেরকে বেগের মান ও দিক দুটোই আছে। তাহলে ভাই বেগটা কি, তাহলে আমি কি বলতে পারি না আমার বেগটা কি, বেগটা হচ্ছে আমার ভেক্টর রাশি,
বেগটা কি আমার, বেগটা হচ্ছে আমার ভেক্টর রাশি। তাহলে ভাইয়া বেগের ইয়াটা কি হবে, বেগের ক্ষেত্রে আমার বেগের সূত্রটা কি হবে? ভাই আমি যদি চিন্তা করি দ্রুতির ক্ষেত্রে আমার কি ছিল, দ্রুতির ক্ষেত্রে আমার ছিল যে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়, তাই না ভাইয়া? কারণ কি দ্রুতির ক্ষেত্রে আমার দিকটা ডিফাইন্ড ছিল না, দিক আমার দরকার ছিল না, তাই ভাই আমি দূরত্বকে সময় দিয়ে ভাগ করছি। কিন্তু ভাইয়া বেগের ক্ষেত্রে কি আমার দিকটা ইম্পর্টেন্ট না? এখন ভাইয়া দিকটা যদি ইম্পর্টেন্ট হয় তাহলে আমি কি ভাইয়া এখানে আমি কি দূরত্ব রাখতে পারবো, দূরত্বকে সময় দিয়ে ভাগ দিতে পারবো? নিচে তো ভাইয়া বুঝলাম আমি সময় রাখলাম, নিচে ভাই আমি সময় টাইম টি রাখলাম, টাইম টি অথবা আমি ডেল টি বলতে পারি এটাকে, কারণ অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভাই সময়ের পরিবর্তন, কতটুকু সময়ের পরিবর্তন হলো। উপরে কি যাবে ভাই, উপরে কি দূরত্ব যাবে? দূরত্বের কিন্তু ভাই দিক থাকে না, দিক থাকে সরণে, আমরা দেখছিলাম। তাহলে ভাই উপরে যাবে আমার কি মোট সরণ, মোট আমার কতটুকু সরণ হইল, মোট ভাই কি মোট সরণ, এবং সরণ কি ভাই ডেল এস। তাহলে ভাই আমি কি বুঝতে পারছি আমার বেগ কি, বেগ হচ্ছে যে আমার মোট সরণ ডিভাইডেড বাই এই সরণ করতে আমার যতটুকু সময় ব্যয় হয়েছে সেই সময় ডেলটি। তাহলে ভাই আমি বেগের সূত্র কি পাইলাম, বেগের সূত্র, বেগকে যদি আমি ভি দ্বারা প্রকাশ করি, ভি সমান কি ভাই ডেল এস ডিভাইডেড বাই ডেলটি, এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তাহলে ভাই বেগের এককটা কি হবে আমি যদি দেখি, বেগের একক হবে সরণের একক, যেটা হচ্ছে ভাইয়া মিটার, আর ভাইয়া সময়ের একক কি, সময়ের একক হচ্ছে সেকেন্ড, এটাকে ভাই আমি বলতে পারি মিটার পার সেকেন্ড। এখন ভাই আমার ইয়ার এককও কিন্তু কি ছিল, দ্রুতির এককও কিন্তু সেম ছিল, মিটার পার সেকেন্ড ছিল। এখন ভাই আমি যদি বেগের মাত্রাটা বলি, বেগের মাত্রা কি হবে, বেগের মাত্রা হবে যে কি দৈর্ঘ্যের মাত্রা ডিভাইডেড বাই কি সময়ের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা ডিভাইডেড বাই সময়ের মাত্রা, অর্থাৎ এল বাই টি কে ভাই আমরা এভাবেও লিখতে পারি এল টি ইনভার্স 1। এখন ভাই দ্রুতির মাত্রা কি, দ্রুতির মাত্রাও কিন্তু সেম, এটা কিন্তু ভাই কার মাত্রা, এটা হচ্ছে দ্রুতির মাত্রাও যদি বলি তাও ভাইয়া কি এলটি ইনভার্স 1। আমি যদি বেগের মাত্রার কথাও বলি, বেগের মাত্রার কথা যদি বলি, বেগের মাত্রাও কিন্তু আমার এলটি ইনভার্স 1। তাহলে ভাই আমি বেগ জিনিসটা কি সেটাও বুঝতে পারছি। অর্থাৎ এখন যদি ভাই আমি একটা উদাহরণ দিয়ে জিনিসটা বলি তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। যে ধরা যাক আমাকে বললো হচ্ছে যে কি, আমাকে বললো হচ্ছে যে কোনো বস্তুর, আমাকে বলছে হচ্ছে ভাই কোনো বস্তুর বেগ পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে, পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে 2 মিটার পার সেকেন্ড। এখন ভাই এই জিনিসটার অর্থটা কি, কোন বস্তুর বেগ পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে 2 মিটার পার সেকেন্ড। তাহলে ভাই আমি কি বলতে পারি না যে বস্তুটা অ্যাকচুয়ালি এই দিক এভাবে যাচ্ছে, অর্থাৎ এটা যদি আমার পূর্ব দিক হয়, পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে বস্তুটা অ্যাকচুয়ালি কোন দিক যাচ্ছে, এই দিক বরাবর যাচ্ছে। আচ্ছা এই দিক বরাবর যাচ্ছে। এখন ভাই এই দিক বরাবর যে যাচ্ছে, যেহেতু 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে সে 2 মিটার করে যাচ্ছে, আমি ধরলাম এটা হচ্ছে 1 সেকেন্ড, প্রথম 1 সেকেন্ডে সে অতিক্রম করলো 2 মিটার, আমি ধরলাম পরবর্তী সেকেন্ডেও সে অতিক্রম করবে 2 মিটার, আর ভাই এই অ্যাঙ্গেলটা কিন্তু 30 ডিগ্রি, এটা হচ্ছে আমার পূর্ব দিক। আচ্ছা ভাই তাহলে পরবর্তী সেকেন্ডেও ভাই সে 2 মিটার অতিক্রম করবে, তার পরবর্তী সেকেন্ডেও ভাই 2 মিটার অতিক্রম করবে, এটা হচ্ছে ভাই t 0 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এভাবে ভাই সে প্রতি সেকেন্ডে 2 মিটার করে অতিক্রম করতে থাকবে। তাহলে ভাই এই জিনিসটা আমরা বুঝতে পারছি না যে বেগের ক্ষেত্রে দিকটাও ইম্পর্টেন্ট, এক্ষেত্রে আমি ভাই বেগটা সহ বললাম, দিকটা সহ বললাম এবং মানটা সহ বললাম। দিকটা কি পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে, এবং মানটা হচ্ছে সে 2 মিটার পার সেকেন্ড, তার মানে হচ্ছে ভাই প্রতি সেকেন্ডে সে 2 মিটার করে যাচ্ছে। তাহলে কি ভাই এখান থেকে আমি একটা ধারণা আসতে পারি না, আমি যদি জিনিসটা একটু ছোট করে ফেলি, আচ্ছা ভাই এখান থেকে তাহলে আমি বলতে পারি না যে আমার যে বেগ, সেই বেগটাও অ্যাকচুয়ালি ভাই দুই প্রকার, একটা হচ্ছে কি ভাই সুষম বেগ, একটা হচ্ছে কি ভাই সুষম বেগ, আর একটা হচ্ছে যে কি ভাই অসম বেগ, সুষম বেগ আর ভাই কি অসম বেগ। এখন ভাই সুষম বেগটা কি, এই যে ভাই মাত্রই যে উদাহরণটা দেখলাম, এক্ষেত্রে আমরা ধরে নিছিলাম কি বেগটা সুষম, এই যে ভাই প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড, এটা কি একটা সুষম বেগ আমরা ধরে নিছিলাম না? কারণ কি ভাই, কারণ এটা সময়ের সাথে পরিবর্তন হচ্ছে না, প্রতি সেকেন্ডে সে 2 মিটার করে যাচ্ছে। অর্থাৎ কোনো বস্তু যখন এমন ভাবে যাচ্ছে, তার আমরা যদি একটু বেগের সূত্রটা দেখি, বেগের সংজ্ঞাটা দেখি ফিজিক্সের ভাষায়, নির্দিষ্ট দিকে একক সময় বস্তুর অবস্থানের পরিবর্তনের হার,
একক সময় বস্তু অবস্থানের পরিবর্তন হার কি? বস্তু অবস্থানের পরিবর্তন হার দূরত্ব হতে পারে, সরণও হতে পারে, কিন্তু যেহেতু আমি নির্দিষ্ট দিকে বলে দিছি, তাই অবস্থানের পরিবর্তন হার বলতে আমি সরণকে বোঝাচ্ছি। তাহলে ভাই আমার যে সরণ, আমার ভাই সরণ ডিভাইডেড বাই সময় যেটা, সেটাই কি? সেটাই হচ্ছে আমার বেগ ইন্ডিকেট করতেছে, বেগ ভি। তাহলে ভাইয়া এখন আমার কথা হচ্ছে তাহলে সুষম বেগ বলতে কি ভাই? সুষম বেগ বলতে হচ্ছে তার সরণ যে সময়ের সাথে সরণের হারটা কি সবসময় ফিক্স থাকতেছে। আর অসম বেগটা কি? ধরা যাক অসম বেগটা হচ্ছে এরকম, ধরা যাক বস্তুটা যদি এভাবে যাইতো, ধরা যাক আমার কোন একটা বস্তু এভাবে যাচ্ছে পূর্ব দিকের সাথে একইভাবে 30 ডিগ্রি কোণে, কিন্তু ভাই প্রথম সেকেন্ডে সে গেল 2 মিটার, পরবর্তী সেকেন্ডে সে গেল 3 মিটার, পরবর্তী সেকেন্ডে সে গেল 4 মিটার। তার মানে ভাই তার বেগটা কিন্তু ফিক্স না। ধরা যাক প্রথমে সে শূন্য বেগ থেকে শুরু করছে, পরবর্তীতে তার বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, 2 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, 3 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। অর্থাৎ মূল কথা হচ্ছে কি ভাই? মূল কথা হচ্ছে যে ভাই আমার বেগটা ফিক্স থাকতেছে না, সেটাই হচ্ছে আমার অসম বেগ, আর বেগটা সুষম বেগ। আর ভাই সুষম বেগ তাহলে কখন হবে? সুষম বেগের ক্ষেত্রে আমার ক্রাইটেরিয়াটা কি? আমার ভাই বেগ যেহেতু ভেক্টর রাশি, বেগের যেহেতু মান দিক দুটোই আছে, তাহলে সুষম বেগ হইতে হলে তার মানটাও কি হইতে হবে? সুষম হইতে হবে, দিকটাও সুষম, দিকটাও নির্দিষ্ট দিক থাকতে হবে। তাহলে ভাই আমি বলতে পারি না এখানে আমার সুষম বেগের ক্ষেত্রে আমার ক্রাইটেরিয়াটা হচ্ছে যে মান ও দিক উভয়, মান ও দিক ভাই উভয় আমার কি হইতে হবে? ধ্রুবক থাকতে হবে। মান ও দিক উভয় ধ্রুব অথবা সুষম। মান ও দিক উভয় ধ্রুব অথবা ভাই কি সুষম। এই জিনিসটা বুঝতে পারছি, কিন্তু কারণ ভাই কি আমার সুষম বেগ হইতে হলে মানও থাকে, দিকও থাকে। আমার যদি ভাই তার দিকটা পরিবর্তন হইতে থাকে, কোন একটা বস্তুর যদি ভাই আমার দিক পরিবর্তন হইতে থাকে, তখন কি আমি সেটাকে বলতে পারবো যে সুষম বেগ? না ভাইয়া। আবার যদি মানও পরিবর্তন হয় তখন বলতে পারবো না সুষম। আর অসম বেগের ক্ষেত্রে ভাইয়া শুধু মানের পরিবর্তন অথবা শুধু দিকের পরিবর্তন অথবা উভয়ের পরিবর্তন, অর্থাৎ ভাই শুধু মান অথবা শুধু দিক অথবা উভয়ের পরিবর্তন, উভয়ের পরিবর্তনই যদি হয়, উভয়ের পরিবর্তনই যদি হয়, তখন ভাই আমার কি হবে? সেই বেগটা হবে যে অসম বেগ। অর্থাৎ ভাই আমি যদি চিন্তা করি যে কোনো একটা বস্তু এরকম আঁকা বাঁকা পথে চলতেছে, ধরা যাক এটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দু থেকে কোনো একটা বস্তু বি বিন্দুতে যাচ্ছে। এখন এই বিন্দু থেকে বি বিন্দুতে ধরা যাক বস্তুটা এই গতিপথে আসতেছে। এই গতিপথে যখন ভাই আসতেছে, তখন তার একটা অবশ্যই দূরত্ব অতিক্রম করতেছে এবং তার একটা সরণ হচ্ছে। সরণটা কি ভাই? সরণটা হচ্ছে এ থেকে বি এর মধ্যে যে ন্যূনতম দূরত্বটা, এ থেকে বি এর মধ্যে যে ন্যূনতম দূরত্বটা, সেটা হচ্ছে কি ভাই? তার সরণ s। তাহলে ভাই তার সরণ হচ্ছে যে এটা s, আর ভাই তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা d। এখন ভাইয়া আমি যদি দ্রুতির কথা বলি, দ্রুতির ক্ষেত্রে আমি কি বের করব? দ্রুতি, তার দ্রুতি কিন্তু কি হবে ভাই? দ্রুতি কিন্তু হবে যে আমার d ডিভাইডেড বাই তার ধরা যাক সময় লাগছে হচ্ছে t সেকেন্ড, তার এই a থেকে b তে যেতে সময় লাগছে t সেকেন্ড। তাহলে ভাই দ্রুতি হবে d বাই t। কিন্তু ভাই বেগ কি হবে? বেগ, আমি যদি বেগের কথা বলি, বেগ হবে ভাই s বাই t। এখন ভাইয়া দ্রুতিটা কি? দ্রুতিটা কি ফিক্সড আছে? দ্রুতিটা কি সুষম দ্রুতি? ভাই দ্রুতিটা হয়তো সুষম দ্রুতি হতে পারে, আমরা ধরে নিচ্ছি যে সে একটা কনস্ট্যান্ট দ্রুতিতে এ থেকে বি তে গেছে, এই দূরত্বটা আঁকাবাঁকা পথে অতিক্রম করছে। কিন্তু ভাই বেগটা কি কখনোই সুষম হওয়া পসিবল না। কারণ ভাই তার যে গতিপথটা অ্যাকচুয়ালি ছিল, তার গতিপথটা হচ্ছে এক এক সময় সে এক এক দিকে যাচ্ছিল। অর্থাৎ এই টাইমে তার আমি যদি এই বক্রপথে আমি যদি তার বেগের দিকটা বের করতে চাই, বেগের দিকটা অ্যাকচুয়ালি কি ভাইয়া? বক্রপথের স্পর্শক বরাবর। অর্থাৎ এই পয়েন্টে তার দিক হচ্ছে এদিকে, এই পয়েন্টের দিক হচ্ছে এদিকে, এই পয়েন্টের দিক বেগ হচ্ছে এদিকে, এই পয়েন্টের বেগ হচ্ছে এদিকে, এই পয়েন্টের বেগ হচ্ছে এদিকে। অর্থাৎ ভাইয়া তার প্রতি মুহূর্তে বেগের দিক কিন্তু পরিবর্তন হচ্ছিল। তার মানে ভাইয়া আমার যে বেগটা, এই বেগটা কি বেগ ভাইয়া? সুষম বেগ কখনোই হবে না, এই বেগটা হচ্ছে অসম বেগ। এই বেগটা অসম বেগ, এই বেগটা অসম বেগ কেন হলো ভাইয়া? এই বেগটা অসম বেগ হলো কেন? কারণ ভাইয়া তার দিক পরিবর্তন হচ্ছে। আবার যদি ভাই মানেরও পরিবর্তন হতো তখনও হতে পারতো। ভাই এবার যদি আমরা একটা উদাহরণ দেখি, আমরা যদি একটা উদাহরণ দেখি এখানে, তাহলে আমাদের দ্রুতি আর বেগের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। ধরা যাক এখানে আমার কি আছে? এখানে আমার একটা বৃত্তাকার গতিপথ আছে, এই বস্তুটা এখান থেকে এই বস্তুটা এখান থেকে এখানে গেছে। তাহলে আমাদেরকে দেয়া আছে কি? এই সার্কেলটার রেডিয়াস কত দেয়া আছে ভাইয়া? সার্কেলটার রেডিয়াস আমাদেরকে দেয়া আছে হচ্ছে r = 1 মিটার, এবং ধরা যাক বস্তুটা এইখান থেকে এইখানে গেছে।
অর্থাৎ বৃত্তের 1/4 পথ অতিক্রম করছে। কত? বৃত্তাকার পথের 1/4। বৃত্তাকার পথের 1/4 অতিক্রম করছে। এখন ভাই আমার কাছে জানতে চাইছে দ্রুতি কত এবং বেগ কত, এবং ভাই এই পথ অতিক্রম করতে তার সময় লাগছে t = 2 সেকেন্ড। এখন ভাইয়া তাহলে আমি যদি বের করার চেষ্টা করি যে আমার দ্রুতি কত আর বেগ কত, হ্যাঁ দ্রুতি কি হবে? ভাই আমার দ্রুতিটা কি হবে ভাই? দ্রুতিটা হবে যে ভাই আমার দূরত্ব ডিভাইডেড বাই টাইম। এখন ভাই দূরত্বটা কত? দূরত্বটা হচ্ছে বৃত্তাকার পথের 1/4 অর্থাৎ পরিধির 1/4, 2 পাই r ইনটু 1/4, নিচে হচ্ছে টাইম 2 সেকেন্ড। ভাই এখানে হচ্ছে আমার r এর মান কত দেওয়া আছে? 1 মিটার। আমি যদি সেটা বসাই দিই তাহলে এখানে আমার থাকতেছে ভাই কত? 2/8 অর্থাৎ 1/4 ইনটু পাই ইনটু 1, অর্থাৎ আমার পাই/4 মিটার। কিন্তু ভাই আমি যদি বেগটা বের করি, আমার বেগ কত? বেগের ক্ষেত্রে হচ্ছে আমার সরণ ডিভাইডেড বাই সময়। এখন ভাই সময় তো কত? সময় তো হচ্ছে আমার 2 সেকেন্ড। কিন্তু ভাই সরণটা কত? বস্তু যখন এখান থেকে এখানে যাচ্ছে, ভাই আমরা কিন্তু জানি তার সরণটা কত? তার সরণটা হচ্ছে এখান থেকে একটুক। এখন এখান থেকে একটুকের এই দৈর্ঘ্যটা কিভাবে বের করব ভাই? আমি যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, একটুক যদি 1 মিটার হয় তাহলে একটুক 1 মিটার, তাহলে একটুক হচ্ছে ভাই আমার কত? √1² যোগ 1², তার মানে হচ্ছে ভাই √2 মিটার। তাহলে ভাই সরণটা কিন্তু আমার √2 মিটার, √2 ডিভাইডেড বাই 2 এত মিটার। তার মানে ভাই আমি বুঝতে পারছি যে আমার বেগ হচ্ছে ভাই এখানে এককটা হবে মিটার পার সেকেন্ড, পাই/4 মিটার পার সেকেন্ড, আর বেগের এককটা হবে √2/2 মিটার পার সেকেন্ড। এই জিনিসটা ভাই আমরা বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, এরকমই আমাদের কাছে নানান সময় কোশ্চেন করতে হবে। এখন ভাইয়া কথা হচ্ছে, এই যে বেগটা বের করলাম, বেগটা কি সুষম নাকি অসম? বেগটা কিন্তু ভাইয়া যেহেতু কি সে বৃত্তাকার পথে যাচ্ছে, বৃত্তাকার পথে গেলে তাহলে কি ভাইয়া? বেগটা হচ্ছে অসম বেগ। কেন ভাইয়া অসম কেন? কারণ দিক চেঞ্জ হচ্ছে। আমি বলতে পারি কি আমার দিক যেহেতু চেঞ্জ হচ্ছে, তাহলে ভাই আমি কি বলতে পারি? দিক যেহেতু চেঞ্জ হচ্ছে, আমার বেগটা অসম বেগ হবে। কিন্তু ভাই দ্রুতিটা হচ্ছে আমার সুষম দ্রুতি। তাহলে ভাই আমি একটা কথা বলতে পারি না হচ্ছে যে বেগের দিক কোনটা? বেগের দিক হচ্ছে যে অ্যাকচুয়ালি সেটা বস্তু যেদিকে যাচ্ছে। সরণের দিক ভাই কি ছিল? সরণের দিক ছিল যে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিক। আর ভাই বেগের দিক কোনটা? বেগের দিক হচ্ছে যে বস্তু যখন যে মুহূর্তে যেদিকে যাচ্ছে। ধরো যাক এই যে আমি আগের উদাহরণটা যদি দেখি, এটা হচ্ছে একটা আঁকাবাঁকা পথ, এ থেকে বি তে যখন বস্তুটা যখন এইখানে যাচ্ছে ভাইয়া, এখানে যখন যাচ্ছে তখন বস্তুর বেগ এদিকে, এইখানে যখন বস্তু যখন এই দিক বরাবর যাচ্ছে তখন বস্তুর বেগ এদিকে, যখন বস্তু এখানে যাচ্ছে তখন বস্তুর বেগ হচ্ছে এদিকে। অর্থাৎ কি, যখন যেই দিকে মুখ করে যাচ্ছে বস্তু তখন তার বেগের দিকও ভাইয়া ওইটাই হয়। আচ্ছা ভাইয়া একটু বুঝতে পারছি। এখন ভাইয়া আমি যে সুষম বেগ এবং অসম বেগ জিনিসটা যে দেখলাম, আমি যদি এই জিনিসটা আরেকটু ভালো করে বুঝতে চাই যে অ্যাকচুয়ালি সুষম বেগ আর অসম বেগের মধ্যে পার্থক্যটা কি, এটা যদি আমি একটু তোমাদেরকে সরণ আর সময়ের গ্রাফ দিয়ে দেখাই, অর্থাৎ এদিকে আমি রাখতেছি কি ভাই? সুষম, এদিকে ভাই রাখতেছি সুষম বেগ, আর এদিকে ভাই আমি রাখতেছি কি? অসম বেগ। এদিকে ভাই সুষম বেগ, এদিকে হচ্ছে ভাই অসম বেগ। এখন ভাইয়া আমার কথা হচ্ছে, আমি যদি এখানে একটু তোমাদেরকে সরণ ভার্সেস সময় গ্রাফটা একটু দেখাই, সুষম বেগের ক্ষেত্রে আমার কি হয়? সুষম বেগের ক্ষেত্রে এদিকে হচ্ছে আমার কি? সরণ s, এদিকে হচ্ছে ভাই আমার সময় t। এখন ভাই সুষম বেগের ক্ষেত্রে আমার সব সময় বস্তুর সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বটা একটা নির্দিষ্ট হারে বাড়তে থাকে না? নির্দিষ্ট হারে যেহেতু বাড়তে থাকে, তাই এই ক্ষেত্রে ভাই s ভার্সেস t যে গ্রাফটা হবে আমাদের, সেটা হবে ভাই একটা কি? সরল রেখা। এখন ধরা যাক আমি নির্দিষ্ট যে কোনো একটা পয়েন্ট কি ভাই? আমার p, এই পি বিন্দুতে আমি কি জানতে চাচ্ছি? তার বেগটা জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি ভাই পি বিন্দুতে বেগ বলতে কি, আমাদের যেহেতু বেগটা সুষম বেগ, তাহলে আমি যে কোনো বিন্দুতেই যদি নিই, এই বিন্দু না নিয়ে যদি এই বিন্দু নিতাম অথবা এই বিন্দু নিতাম, সবগুলো বিন্দুতেই কি তার বেগটা সেম। কিন্তু ভাই এই পি বিন্দুতে বেগটা কিভাবে হবে, এটা যদি আমি গ্রাফিক্যালি বের করতে চাই, তাহলে ভাই আমাদেরকে এখানে অ্যাকচুয়ালি যেটা করতে হবে, আমি পি বিন্দু থেকে এখানে একটা লম্ব টানি। পি বিন্দু থেকে যদি আমি একটা লম্ব টানি, তাহলে এটা যদি আমার ও বিন্দু হয়, মূল বিন্দুটা যদি ও বিন্দু হয়, এটা যদি ভাই আমার এম বিন্দু হয়, তাহলে ভাই আমার পি বিন্দুতে যে বেগ, আমি এটাকে এভাবে বলতে পারি না যে পি বিন্দুতে বেগ v =
পি বিন্দু বেগ v = হচ্ছে আমার মোট অতিক্রান্ত যে সরণ পি বিন্দুতে আসতে টোটাল যতটুক সরণ হইছে এবং যতটুক সময় ব্যয় হইছে। কেন ভাইয়া আমি মোট অতিক্রান্ত সরণকে মোট সময় দিয়ে ভাগ করতেছি কেন? কারণ ভাই আমার সুষম বেগ, অল টাইম আমার বেগটা কি ছিল? ফিক্স ছিল, কনস্ট্যান্ট ছিল। তাহলে ভাইয়া মোট অতিক্রান্ত সরণটা কত? আমি যদি ভাই দেখি এইটুক থেকে এইটুক যখন আসছে তার সরণ হচ্ছে এই দিক না, কারণ ভাই আমার y অক্ষ বরাবর আমি সরণকে রাখছি। তাহলে এটাই তো ভাই আমার সেই সরণটা। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার s, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে আমার s, এখানে এই পয়েন্টটা হচ্ছে আমার s। আচ্ছা, আর এইটুক ভাই যে টাইমটা গেছে, কারণ আমি x অক্ষ বরাবর টাইম রাখছি, এইটুক যদি আমার t হয় তাহলে ভাই আমি বলতে পারি না যে আমার p বিন্দুতে বেগ হচ্ছে যে আমার pm ডিভাইডেড বাই হচ্ছে om। কারণ কি ভাই pm টাই কি? pm টাই হচ্ছে আমার s, আর ভাই om টাই হচ্ছে কি আমার টাইম t। s কে t দ্বারা ভাগ করলে আমি p বিন্দুতে বেগ পাবো। এখন ভাই আমার কথা হচ্ছে pm বাই om জিনিসটা কি? pm বাই om জিনিসটা ভাই আমরা সরলরেখার ঢাল পড়ছি না? এটা ভাই আমার যে OP সরলরেখাটা আমি পাইছি, অর্থাৎ আমার যে গ্রাফটা OP সরলরেখার ঢাল না? তাহলে কি আমি বলতে পারি না যে v = আমার OP রেখার ঢাল? তাহলে আমার OP রেখার ঢালটাই বেগ পাচ্ছে না। তার মানে ভাই কি এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি না যে আমার বেগ সরণ ভার্সেস সময়ের যে গ্রাফ, অর্থাৎ s ভার্সেস t যে গ্রাফ, সেই গ্রাফে আমার যে ঢালটা, সেই ঢালটাই কি আমার বেগ নির্দেশ করে? এখন ভাই অসম বেগের ক্ষেত্রেও কি এরকম হবে? অসম বেগের ক্ষেত্রে যদি ভাই আমি একটু দেখি, অসম বেগের ক্ষেত্রে আমি अगेन s ভার্সেস t গ্রাফটা একটু দেখব। তাহলে x অক্ষ বরাবর কাকে রাখবো? x অক্ষ বরাবর রাখলাম হচ্ছে t, টাইম t, আর y অক্ষ বরাবর কি আগের মতো সরণে s। আচ্ছা ভাই, এখন যেহেতু ভাই আমার কি একটু আগে আমরা দেখছি অসমবেগের ক্ষেত্রে ভাই তার প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা সরণটা কি ফিক্স থাকে না। তাহলে ভাই এটা কি আর স্ট্রেট লাইনের গ্রাফ পাবো? না ভাই, এটা স্ট্রেট লাইনের গ্রাফ পাবো না, এটা হচ্ছে আমার বক্ররেখার মতো হয়ে যাবে। অর্থাৎ এইবার গ্রাফটা হবে অনেকটা এইরকম। আচ্ছা, তো এইভাবে যদি গ্রাফে আমি ধরে নিই এখানে আমার একটা বিন্দু হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে আমার পি বিন্দু। এই পি বিন্দুতে এবার আমি বেগ নির্ণয় করতে চাচ্ছি, অর্থাৎ আমি জানতে চাই পি বিন্দুতে বেগ v = কত। আমরা পি বিন্দুর বেগটা কিভাবে বের করব? এখানে কিন্তু ভাই আমি দেখতে পাচ্ছি আমার কোনো স্ট্রেট লাইন আমি পাচ্ছি না যে আমি এখানে স্ট্রেট লাইনের গ্রাফটা দিয়ে, স্ট্রেট লাইনের ঢালটা দিয়ে বলবো কি স্ট্রেট লাইনের ঢালটাই হচ্ছে যে আমার বেগ। কিন্তু ভাই এখানে আমি একটা ক্ষুদ্র একটা অংশ চিহ্নিত করতে পারি না? একটা ক্ষুদ্র অংশ যদি আমি পি বিন্দুর কাছাকাছি আমি যদি একটা ক্ষুদ্র অংশ চিহ্নিত করি, ওই অংশটা কিন্তু একটা স্ট্রেট লাইনের মতো। যেমন ভাই আমি যদি পি বিন্দুর একটা স্পর্শক টানি, এটা হচ্ছে কি পি বিন্দুর একটা স্পর্শক। এখন ভাই এই স্পর্শকটা আমি যদি একটু খেয়াল করি, এই স্পর্শকটার ভাই দৈর্ঘ্য অ্যাকচুয়ালি যত ছোট হতে থাকবে, যত দৈর্ঘ্য ছোট হতে থাকবে তত কি এই আমার এক্স্যাক্টলি আমি পি বিন্দুর বেগটা পেতে পারবো। কারণ ভাই ধরা যাক এটাই হচ্ছে আমার সেই স্পর্শক। ভাই আমি এখান থেকে যদি একটা সমকোণী ত্রিভুজ কমপ্লিট করি, তাহলে ভাই আমার এই পি বিন্দুতে আমি ক্ষুদ্র একটা সরণ যদি নিই, খুবই ক্ষুদ্র, এখানে ভাই আমি চিত্র তোমাদেরকে বোঝানোর জন্য একটু বড় করে দেখেছি, বাট অ্যাকচুয়ালি ত্রিভুজটা হবে কি, ত্রিভুজটা হবে খুবই ক্ষুদ্র। তবে এই ক্ষুদ্র ত্রিভুজের জন্য এটাকে আমি ক্ষুদ্র সরণ বলতে পারি না? ক্ষুদ্র সরণ ডেল এস। এই ডেল এসটা কতটুক ভাই? এই ডেল এসটা হচ্ছে যে ভাই আমি যদি দেখি এই আমার এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যবর্তী যে সরণ, এই সরণটুকু না ভাইয়া, এটাই তো হচ্ছে এই ক্ষুদ্র সরণটুকু। অর্থাৎ এই ক্ষুদ্র সরণটুকুর মধ্যেই এই আমার যে বেগটুকু, এটাকে তো আমি মোটামুটি কনস্ট্যান্ট ধরতে পারি এইটুক সরণের মধ্যে। আবার ভাই এই যে টাইমটা, এই টাইমটা কি? এটা হচ্ছে আমার সময় টি। অর্থাৎ এই ক্ষুদ্র সরণ যেতে তার ক্ষুদ্র টাইম টি লাগছে। তাহলে ভাই আমি যদি এটাকে এবিসি ত্রিভুজ দিয়ে চিহ্নিত করি, এবিসি ত্রিভুজ দিয়ে যদি চিহ্নিত করি, তাহলে আমার পি বিন্দুতে বেগকে আমি বলতে পারি না যে আমার এসি দূরত্ব অতিক্রম করতে এসি সরণ ডিভাইডেড বাই হচ্ছে আমার টাইম হচ্ছে বিসি, এসি বাই বিসি। এখন ভাই এসি বাই বিসি জিনিসটা অ্যাকচুয়ালি কি? এসি বাই বিসিটা অ্যাকচুয়ালি ভাই পি বিন্দুর ঢাল, পি বিন্দুতে স্পর্শকের ঢাল না? কারণ কি এসি বাই বিসি এই জিনিসটা হচ্ছে আমার এবি রেখার ঢাল, এবি হচ্ছে পি বিন্দুর স্পর্শক। তাহলে আমি কিভাবে বলতে পারি না বেগ v = হচ্ছে আমার পি বিন্দুতে, একটু খেয়াল করতে হবে, পি বিন্দুর ঢাল না কিন্তু ভাই, পি বিন্দুতে স্পর্শকের ঢাল। পি বিন্দুতে স্পর্শকের ঢাল। তাহলে ভাই এই জিনিসটা আমরা বুঝতে পারছি। সুষম বেগের ক্ষেত্রেও কি ভাই আমার s ভার্সেস t গ্রাফের আমি কি পাচ্ছি? যেহেতু একটা স্ট্রেট লাইনে পাইছি, স্ট্রেট লাইনের ঢালটাই বেগ। আর অসম বেগের ক্ষেত্রে যেহেতু আমি একটা বক্ররেখা পাচ্ছি, বক্ররেখার আমি জানি প্রত্যেকটা পয়েন্টে বেগ ভিন্ন। অর্থাৎ আমি যদি এটা p নিচ্ছি, এটা যদি আমার একটা কিউ পয়েন্ট হইতো, কিউ পয়েন্টের বেগ কিন্তু আমি আরেকটা পাইতাম। তো যে পয়েন্টের বেগ নির্ণয় করতে চাই, আমি গ্রাফিক্যালি বের করতে চাইলে আমাকে অ্যাকচুয়ালি যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমার ওই বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হয়, ওই স্পর্শকের ঢালটাই হয় কি ওই বিন্দুর বেগ।
এটা ভাই আমরা গ্রাফিক্যালি চিত্রের মাধ্যমে দেখাইছি। তাহলে ভাইয়া আজকে আমাদের ক্লাস এতটুকুই। আজকে আমরা কি কি দেখলাম? আজকে আমরা হচ্ছে যে গতি চ্যাপ্টারের বেসিক গুলো দেখলাম এবং হচ্ছে যে আমরা গুরুত্বপূর্ণ 4টা রাশি দেখছি। প্রথমে হচ্ছে ভাই দূরত্ব ও সরণ দেখলাম, এরপর হচ্ছে ভাই আমরা দ্রুতি এবং বেগ দেখলাম। তাহলে ভাইয়া বাকিটুকু আমরা কি করব? আমরা নেক্সট ত্বরণ থেকে স্টার্ট করব আমাদের সেকেন্ড ক্লাসে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা ক্লাসটা করছো, ক্লাসটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং ক্লাসের লেকচার স্লাইডটা তোমাদেরকে আমি অবশ্যই কমেন্টে দিয়ে দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ফিজিক্স পড়তে থাকো। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো লেকচারে।